হয় না, ঠিক আছে? এটা হলো অর্গানোফসফেট পয়জনিং। মানে অর্গানোফসফেট পয়জনিং হচ্ছে সবচেয়ে ওয়াইডলি এনকাউন্টার্ড পয়জনিং। আমাদের হাসপাতালে বা ওয়ার্ডে আমরা যেগুলো রোগী পাই পয়জনিং এর, তার মেজরিটি হচ্ছে অর্গানোফসফেট পয়জনিং। হ্যাঁ, এই যে ওপিসি পয়জনিংটা তোমাদের খুব ভালো করে পারতে হবে। ওপিসি পয়জনিং এর জিনিসটা খুব কঠিন না, তোমরা জানো যে জিনিসটা আসলে সহজ, আবার জিনিসটা কঠিন। ওপিসি পয়জনিং নিয়ে এত কথা বলার এই উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের আমি যে প্রথম যে লেকচারটা নিয়েছিলাম, প্রথম লেকচার নেওয়ার সময় তোমরা খেয়াল করবা যে ওখানে একটা পয়েন্ট দেওয়া ছিল, তোমাদের বইও আছে, যে তোমার অর্গানোফসফেট ইনসেক্টিসাইড, কার্বামেট ইনসেক্টিসাইড। এটা হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়া এবং তোমার দক্ষিণ পূর্ব এশিয়ায়, এবং বিশেষ করে দেশের নাম বলতে গেলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই তিনটা দেশে খুব খুব ওয়াইডলি প্রিভেইলিং এটা হেলথ প্রবলেম। তোমার এখানে এই অর্গানোফসফেট ইনসেক্টিসাইড খুব বেশি ব্যবহার করা হয়, এবং বেশি ব্যবহার করার কারণে যেহেতু মানুষের হাতের কাছে থাকে, এরা ডেলিভারেট সেলফ হার্ম বা নিজের পিপার জন্য বা হত্যার চেষ্টা অথবা কোনো সুবিধা নেওয়ার জন্য যখন প্রথম একটা জিনিস গ্রহণ করে, সেটা সাধারণত অর্গানোফসফেট কম্পাউন্ড হয় গ্রাম অঞ্চলে, ঠিক আছে? অর্গানোফসফেট কম্পাউন্ডকে এই জন্য খুব ভালো করে জানতে হবে যতদূর সম্ভব। অর্গানোফসফেট কম্পাউন্ড সম্পর্কে আসলে তোমাদের লেকচার ছাড়া ভালো করে খুব একটা জানার স্কোপ কম, তুলনামূলক কম, এই জন্য যে বইপত্রের মধ্যে কিছু কিছু লেখা আছে খুব স্পষ্ট বা খুব ভালো করে লেখা নাই। টক্সিকোলজি অ্যাজ এ হোল ভালো আছে হচ্ছে কুমার অ্যান্ড ক্লার্ক, আমাদের ন্যাশনাল গাইডলাইন যেটা, সেটা কম বেশি কুমার অ্যান্ড ক্লার্ক থেকেই অনেক কিছু ওরা তুলে দিচ্ছে, প্লাস অন্যান্য বিভিন্ন গাইডলাইন ব্যবহার করছে। হ্যাঁ, তাহলে এখন তোমাদের যে স্ক্রিন শেয়ার করে আমি একটা প্রেজেন্টেশন দেখাই। হ্যাঁ, অর্গানোফসফেট পয়জনিং তুমি শোনা যাচ্ছে তো না কথা? তাহলে আমি দাঁড়াও এই ইয়ে করি, কম্পাউন্ডস এন্ড কার্বামেট বা অ্যান্টিকোলিনেস্টেরেজ পয়জনিং। এখানে অর্গানোফসফরাস কম্পাউন্ড এবং কার্বামেট, এদেরকে অ্যান্টিকোলিনেস্টেরেজ বলা হয়। অ্যান্টিকোলিনেস্টেরেজ বলার কারণ হচ্ছে যে এরা আমাদের শরীরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিনাপসে, বিভিন্ন তোমার নিউরো এফেক্টর জাংশনে, এবং তোমার হচ্ছে যে এন্ড প্লেট, যেটা মাসেলের উপর স্কেলেটাল মাসেল এন্ড প্লেটে তোমার যেখানে তোমার হচ্ছে অ্যাসিটাইল কোলাইনের রিসেপ্টর আছে, সেখানে তো অ্যাসিটাইল কোলাইন যখন ওই সিনাপটিক ক্লেফটে রিলিজ হয়, সেটা ভাঙার জন্য অ্যাসিটাইল কোলিনেস্টেরেজ থাকে, তাই না? সেই কোলিনেস্টেরেজ এনজাইমটাকে এরা ইনহিবিট করার কারণে তখন হয় কি, অ্যাসিটাইল কোলাইনের সিক্রেশন কনসেন্ট্রেশন এই জায়গাগুলোতে বৃদ্ধি পায়, এবং তখন এরা টক্সিসিটি প্রডিউস করে। হ্যাঁ, কাজে এই জন্য অর্গানোফসফরাস এবং কার্বামেট কম্পাউন্ডের আরেক নাম হলো অ্যান্টিকোলিনেস্টেরেজ বা অ্যান্টিকোলিনেস্টেরেজ পয়জনিং। তোমাদেরকে মেডিসিন পরীক্ষায় অ্যান্টিকোলিনেস্টেরেজ পয়জনিং হিসেবে ধরা হবে না, তোমাদেরকে ধরলে ওপিসি ধরা হবে বা অর্গানোফসফরাস কম্পাউন্ড ধরা হবে, এবং তার সাথে রিলেটেড ভাবে কার্বামেট ধরা হবে। হ্যাঁ, এবং তোমাদের রিটেন প্রশ্নে এটা আসে, রিটেন প্রশ্নেও আসে, টেবিল ভাইভায় থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমার এটা ভালো করে বলতে পারলে এটা একটা ইমপ্রেশন তৈরি করে ভালো। আরো কিছু কিছু পয়জনিং আছে যেগুলো ইম্পর্টেন্ট পয়জনিং, আমি একটা একটা করে তোমাদের দেখাই। এর মধ্যে ইনসেক্টিসাইড নিয়ে আজকে মূলত আলোচনা করব, এরপরে অন্যান্য পয়জনিং যেগুলো সেগুলো। হ্যাঁ, এর মধ্যে ওভারল্যাপ করবে, যেমন কেরোসিন পয়জনিং আমি অ্যাডাল্ট পয়জনিং এ পড়াবো, আবার কেরোসিন পয়জনিং মূলত পিডিয়াট্রিক পপুলেশনে বেশি ইম্পর্টেন্ট, ওনারা পড়াবেন। হ্যাঁ, দুইটার মধ্যে কিছু মিল থাকবে, কিছু অমিল থাকবে, বেসিক জিনিস একই, কিন্তু ওরা ওদের মতো করে ডোজ বলে, মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, ওদের ডোজগুলি বডি ওয়েট অথবা বডি সারফেস এরিয়ার সাথে রিলেটেড। আমাদেরও সেটা হওয়া উচিত, কিন্তু অ্যাডাল্ট ডোজিং আমরা আসলে ওইভাবে প্র্যাকটিস করি না, আমাদের বইপত্রের অধিকাংশ ক্ষেত্রে ওইভাবে বলে না। হ্যাঁ, যদি না রেনাল ইম্পেয়ারমেন্ট বা হেপাটিক ইম্পেয়ারমেন্ট থাকে, তখন আমাদের ডোজগুলি এভাবে ক্যালকুলেট করে। এটা দেখা যাচ্ছে, বলছো না তোমরা? কথা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, এই তো? সমস্যা হলে বলো, যদি কোনোখানে এগুলো নেটওয়ার্কের তো কোনো ঠিক ঠিকানা নাই, এগুলো যে সমস্যা হতে পারে। এখন এই ক্লাসটা তোমরা যে করবা, এই ক্লাসটা আগের ক্লাসগুলির মতোই একটা জিনিস প্রথমে আমি দেখাবো, সেটা হলো লার্নিং অবজেক্টিভ। ঠিক আছে, লার্নিং অবজেক্টিভ মানে হচ্ছে এই ক্লাসটা করলে তোমরা মোটামুটি কোন কোন প্রশ্নের উত্তর দিতে পারবে, বা কোন কোন প্রশ্ন তোমাদের মোটামুটি সমাধান হবে। এরপরে আরো প্রশ্ন থাকতে পারে, এগুলি আমি যেটুকু বুঝছি সেটা লিখছি, তোমাদের অন্যান্য প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো, আমি সম্ভব হলে উত্তর দিব। হ্যাঁ, না হলে পরে তোমাদের আমি পরে উত্তর দিব। ঠিক আছে, দেখো হয়ে গেল। আচ্ছা, এই যে লার্নিং অবজেক্টিভ, এটা পড়া যাচ্ছে? অক্টোবর ক্লাস স্পষ্ট দেখা যায়? ঠিক আছে, হোয়াট আর দি অর্গানোফসফরাস, এখানে লার্নিং অবজেক্টিভ হচ্ছে তোমরা এই ক্লাসটা করলে এই প্রশ্নগুলোর উত্তর মোটামুটি
জানতে পারবা। হ্যাঁ, what are the organophosphorus compounds? Why should we study OPC poisoning? Why should we study OPC poisoning? আসলে আমি তোমাদের শুরুতে উত্তরটা দিলাম। এটা হচ্ছে আমাদের দেশে, শ্রীলঙ্কায়, থাইল্যান্ডে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সবচেয়ে প্রিভ্যালেন্ট ফর্ম অফ ডেলিভারি সেল ফার্ম হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড এবং কার্বামেট কম্পাউন্ড এবং রিলেটেড ইনসেক্টিসাইডস। হ্যাঁ, এই জন্য আসলে এই প্রশ্নটা উত্তর আমি শুরুতে দিয়ে দিলাম। What are the commonly used OPC in our country? What are other insecticides used for deliberate cell harm? আর কি কি কীটনাশক বা বালাইনাশক অথবা ইঁদুর মারার বিষ আমাদের ব্যবহার করা হয়ে থাকে মানুষের হত্যার জন্য? ঠিক আছে, ইনসেক্টিসাইড না বলে পেস্টিসাইড বললে ভালো, অনেক কিছু খাবার। অনেক সময় তোমার আগাছা নাশকও মানুষ খায় আসে। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা নাই, আমি তোমাদের বলার সময় বলবো। হ্যাঁ, হাউ ডু ওপিসি ওয়ার্ক? হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ দিস পয়জনিং? ওপিসি কেমন করে কাজ করে এবং এটার এই বিষক্রিয়ার রোগীর কি কি লক্ষণ দেখা দেয়? হাউ ডু উই ম্যানেজ দ্য পেশেন্ট? ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট অফ ওপিসি, অর্গানোফসফেট কম্পাউন্ড, এন্ড কার্বামেট পয়জনিং। ঠিক আছে, ওপিসি আর কার্বামেট পয়জনিং এর ম্যানেজমেন্টে কিছু পার্থক্য বিদ্যমান। এটা আসলে এক লাইনের উত্তর, এটা তোমরা দিতে পারবা কি এখনই বলতে পারবা? কারণ ক্লাসের আগে তোমরা যে কোনো ক্লাস যখন একজন নেয়, সেই ক্লাসের আগে কিন্তু তার স্টুডেন্টদের সে যেই লেভেলের যেই ক্লাসই হোক না কেন, কিছু তো তোমার প্রিকনসিভ নলেজ থাকে, কিছু ধারণা থাকে। হ্যাঁ, সব সময়, এবং তোমাদের ক্ষেত্রে আরো সত্য, কারণ তোমাদের তো এই জিনিসগুলো বারবার তোমরা করে আসছো। ওপিসি আর কার্বামেট পয়জনিং এর তফাৎ কেউ বলতে পারবা? মেকানিজম অফ অ্যাকশনের ইয়ে থেকে আন্দাজ করে মোটামুটি বলো তো। ফার্মাকোলজি তোমাদের পড়ানো হয়েছে, ফার্মাকোলজি তোমার অনুষ্ঠানে পরীক্ষা নিতাম, কাজে আমি জানি। কেউ বলতে পারবা? যে কোনো একজন আন্দাজে বলো, যেহেতু এটা মানে ক্লাসের আগেকার উত্তর, কাজে ভুল হলে সমস্যা। বলো, তোমার আইডিয়া আছে কেন তফাৎ হতে পারে দুটোর মধ্যে? হ্যাঁ, এই আন্দাজ হলেও বলো, সমস্যা কি? আচ্ছা, পরে বলি তাহলে। আসো, কজ অফ ডেথ এন্ড প্রগনোসিস অফ ওপিসি পড়ে। এই কয়েকটা জিনিস, এইগুলা আমি যখন লেকচারটা পরে দেখবা যে স্লাইড গুলা তৈরি করা আছে, কম বেশি এই প্রশ্ন যেরকম প্রশ্নের মতোই হেডিং করে দেওয়া আছে। তোমরা মানে সিরিয়াল কাছাকাছি এরকম সিরিয়ালই দেওয়া আছে, বুঝছো? কাজেই তোমরা পড়তে গেলে এখান থেকে প্রশ্নগুলো দেখে দেখে ওই স্লাইড গুলি পড়তে পারো। আর তোমাদের কি এর সাথে যদি মানে এই যে তোমার এই লার্নিং অবজেক্টিভের প্রশ্নগুলো দিলাম, হ্যাঁ, এর সাথে কোন স্লাইডে গেলে উত্তর পাবা এটা কি উল্লেখ করে দিব, নাকি এটা তোমাদের না হলে মানে পরে তোমরা দেখতে পারো? কথা বলো না কেন কেউ? ঠিক আছে, আচ্ছা গেল তাহলে। দেখো, পেস্টিসাইড, আচ্ছা পেস্টিসাইড, এখানে পেস্টিসাইড লেখা, পেস্টিসাইড ইউজড ফর ডেলিভারেড সেল ফার্ম। এর মধ্যে দেখো প্রথমে তিনটা আমি বড় হাতের অক্ষরে লিখছি কয়েকটা, এবং একদম বড় হাতে মানে পুরোটাই ব্লক লেটারে লেখা এবং সেগুলো আন্ডারলাইন করা এবং স্টার দেওয়া। হ্যাঁ, এগুলি ব্লক লেটারে লেখা, আন্ডারলাইন করা এবং স্টার দেওয়া। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই তিনটা হলো সবচেয়ে ভয়ঙ্কর ধরনের পয়জনিং, এবং এদের একটা বড় অংশ পেশেন্টগুলি মারা যায়। ঠিক আছে, এনে কোনটা কোনটা আমি বলি। অর্গানোফসফেট আর কার্বামেটস। কার্বামেটস খুব একটা মানে কজ অফ ডেথ হিসেবে কার্বামেট ইম্পর্টেন্ট না, কিন্তু অর্গানোফসফরাস কম্পাউন্ডের পয়জনিং এর প্রচুর পেশেন্ট একদম বড় সেন্টারে গিয়েও মারা যায়। প্যারাকোয়াট পয়জনিং এ যদি কেউ পরিমাণ মতো প্যারাকোয়াট খায়, এটা ইনভেরিয়েবলি ফেটাল, বাঁচে না। অ্যালুমিনিয়াম এন্ড জিঙ্ক ফসফাইড। অ্যালুমিনিয়াম এন্ড জিঙ্ক ফসফাইড হচ্ছে তোমার, এটা আমাদের দেশে বেশি ব্যবহার করা হয় জিঙ্ক ফসফাইড। এটা হলো ইঁদুর মারার বিষ। ঠিক আছে, অ্যালুমিনিয়াম এন্ড জিঙ্ক ফসফাইড, এটার বাংলা নাম হলো গ্যাস ট্যাবলেট। হ্যাঁ, গ্যাস ট্যাবলেট মানে গ্যাসের ট্যাবলেট না, মানে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল। কেউ যদি বলে রোগী গ্যাস ট্যাবলেট খেয়ে আসছে, বি এক্সট্রিমলি কেয়ারফুল। সেটা এটার গ্যাস ট্যাবলেট বলার একটা কারণ হচ্ছে যে পানিতে ছালে ফস করে গ্যাস ওঠে। হ্যাঁ, এই জন্য গ্যাস ট্যাবলেট বলে। অনেক সময় এটা মাছ মারার জন্য শত্রুতাপূর্বক ব্যবহার করা হয়। হ্যাঁ, অর্গানোফসফেটও মাছ মারার জন্য পুকুরে ব্যবহার করে, মানে মানুষের পুকুরে মাছ মেরে ফেলে না অনেক সময়, শুনছো না তোমরা? পুকুরে সব মাছ মেরে ফেলছে। হ্যাঁ, মেরিলা করে, বুঝছো? তাহলে phosphorus compound and carbamates, paraquat এবং aluminium or zinc phosphide. These are extremely toxic, and these are the major causes of mortality amongst the poisoning patients that present to us in the medicine ward অথবা emergency. এরপর দেখো সাইপারমেথ্রিনের পরে দুইটা স্টার দেওয়া। সাইপারমেথ্রিনের একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে এটার আরেকটা নাম। সাইপারমেথ্রিন হলো আসলে একটা মানে কেমিক্যালটার নাম, এটা গ্রুপের নাম হলো ল্যামডা সাইহ্যালোথ্রিন। হ্যাঁ, বা সাইপারমেথ্রিন নামে বেশি পরিচিত। তোমার ইতে পাবা, ওষুধের কোটায় লেখা থাকবে সাইপারমেথ্রিন produces symptoms similar to organophosphorus compounds but has no antidote and requires only symptomatic treatment. Patients improve within 24 to 48 hours. তাহলে এই কথাটা এভাবে উল্লেখ করার কারণ কি? উল্লেখ করার কারণ হচ্ছে যে আমরা অর্গানোফসফরাস কম্পাউন্ডের মেইন ট্রিটমেন্ট কি, মেইন ওষুধ অ্যান্টিডোট কি? ঠিক আছে, তোমাদের মাইকটা সব বন্ধ করা নাকি?
হ্যাঁ অ্যাট্রোপিন প্যারাডক্সিন। হ্যাঁ অ্যাট্রোপিন প্যারাডক্সিন, গুড। এর মধ্যে অ্যাট্রোপিন হলো একটা খুব টক্সিক সাবস্টেন্স। হ্যাঁ এখন তুমি রোগী আসলো তোমার কাছে একদম সেম অর্গানোফসফেটের ফিচার নেই, রোগীর প্রচুর ঘাম হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, নাক দিয়ে পানি পড়ছে, মুখ দিয়ে লালা বেরোচ্ছে। হ্যাঁ তারপরে রোগী তোমার ছটফট করছে, অস্থির, প্রস্রাব হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, পায়খানা হয়ে যাচ্ছে, এই টাইপের একটা অবস্থা। হ্যাঁ এই রোগীটা দেখে তুমি গন্ধ লাগছে অর্গানোফসফেটের মতো, এখন দেখে বিপুল উদ্যমে অ্যাট্রোপিন দেওয়া শুরু করলা, অ্যাট্রোপিন দেওয়া শুরু করার কিছুক্ষণ পরে অ্যাট্রোপিন টক্সিসিটি হলো, বৃদ্ধ রোগী হলে অ্যাট্রোপিন টক্সিসিটির মানুষ মারা যায়। ঠিক আছে, কাজেই তোমার এই জিনিসটা একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। এই জন্য সাইপারমেথ্রিন ওষুধের বিষে যখনই দেখবা যে, খুব মনোযোগ দিয়ে পড়বো, ওষুধ আমরা তো কীটনাশক বিশেষজ্ঞ না, খালি কীটনাশকের বোতল যখন নিয়ে আসবে মনোযোগ দিয়ে প্রতিটা লাইন ফুটে পড়বো যতদূর সম্ভব। বিষের নাম কি, বিষ তোমার হচ্ছে যে বিষক্রিয়ার লক্ষণ কি, তোমার সাথে লক্ষণ মেলে কিনা। দেখা যাচ্ছে যে খাইছে এক বিষ, নিয়ে আসছে আর একটা, লক্ষণ টক্ষণ মিলতেছে না, তুমি অ্যান্টিডোট যেটা দিলে সেই অ্যান্টিডোটের ছোট রূপ হবে। হ্যাঁ সেটা জানো না, মনোযোগ দিয়ে দেখবা বিষের লেভেলটা, এবং লেখা থাকবে যে সাইপারমেথ্রিন, যেখানে লেখা থাকবে লিখবা যে ওষুধের নাম সাইপারমেথ্রিন, নিচে লিখবা, নিচে লেখা থাকবে নির্দিষ্ট প্রতিষেধক নাই। কোনো কোনো জায়গায় ভুল করে কিন্তু অ্যাট্রোপিন সালফেট লেখা থাকে, তুমি সেটা আমলে আনবা না। হ্যাঁ এবং নিচে লেখা থাকবে যে চিকিৎসা লক্ষণ অনুযায়ী নির্দেশিত বা সিমটোম্যাটিক। তাহলে তোমার সেখানে যা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট ছাড়া কিছু না, ফ্লুইড দিয়ে রাখবা, রোগী হালকা করলে ডায়াজিপাম দিবা, এই হলো রোগী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিজেই ভালো হয়ে বাড়ি চলে যাবে। ঠিক আছে, সাইপারমেথ্রিন এই চারটা এই জন্য খুব ইম্পর্টেন্ট পয়জন। এরপরে যেগুলো সেগুলো একটা হাইটেক পয়জন, ইমিডাক্লোপ্রিড, প্রেটিলাক্লোর, এগুলি একটা আধুনিক বিষ, এগুলি প্রচুর পাওয়া যায় এবং এগুলি মর্টালিটি কম। আধুনিক বিষের সুবিধা এইটাই যে এদের মানুষের জন্য ক্ষতিকর কম। হ্যাঁ ইমিডাক্লোপ্রিড পাওয়া যায়, প্রেটিলাক্লোর পাওয়া যায়। আচ্ছা যেটা আমি বলছিলাম যে লিখি নাই, সেটা হলো আগাছানাশক হিসেবে একটা ওষুধ পাওয়া যায়, সেটা নাম হলো হেক্সাকোনাজল। হ্যাঁ হেক্সাকোনাজল, তোমরা নাম শুনেই বুঝছো যে তোমরা যেমন ফ্লুকোনাজল, মাইকোনাজল মানুষের অ্যান্টিফাঙ্গাল করছো, এটা হচ্ছে গাছপালার অ্যান্টিফাঙ্গাল হেক্সাকোনাজল। এবং এগুলির টক্সিসিটি খুব কম, কিন্তু যেহেতু এটা অ্যাজল কম্পাউন্ড, অ্যাজল কম্পাউন্ডের যে কমন বৈশিষ্ট্য যে লিভার টক্সিসিটি, হেপাটোটক্সিসিটি থাকতে পারে। আরেকটা জিনিস তোমাদের বলি, যে কোনো পয়জনিং এর রোগী যদি আসে, তুমি যদি তাকে একটা সিরাম ক্রিয়েটিনিন আর একটা প্রথম মেইনটেন্স এসজিপিটি দিয়ে দাও, কেউ কিছু বলবে না। কারণ এটা তোমার হচ্ছে তিনটা জিনিস, ইসিজি, ক্রিয়েটিনিন আর এলএফটি। এই তিনটা জিনিস হলো একদম বেসিক জিনিস। কার্ডিওটক্সিক কিনা, রোগীর কোনো প্রি এক্সিস্টিং হার্ট ডিজিজ আছে কিনা, রেনাল নেফ্রোটক্সিক কিনা, বা রোগীর কোনো প্রি এক্সিস্টিং রেনাল ডিজিজ আছে কিনা, অথবা তার ডায়রিয়া বা বমির চোটে তার এখন একেআই হয়েছে। আরেকটা হচ্ছে লিভারকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, বা রোগীর নিজের লিভার ঠিক আছে কিনা। কারণ আমাদের শরীরে কার্ডিয়াক সমস্যা থাকলে রোগী মরে যাবে, যদি কিডনির সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তোমার ওষুধটা ভিতরে জমতে থাকবে। যদি লিভারের সমস্যা হয়, লিভার দিয়ে রোগী হয়, লিভারটা ওষুধের কারণে ক্ষতিগ্রস্ত হবে, অথবা লিভার দিয়ে ওষুধ মেটাবলাইজ হবে না, ফলে টক্সিসিটি বাড়বে। কিন্তু এগুলি করলে কোনো ক্ষতি নেই। বিশেষ করে যেই পয়জনিং সম্পর্কে তুমি কিছু জানো, অনেক সময় একদম নোবেল কম্পাউন্ড বিষ খায় আসে মানুষ, এরকম নানা রকম আধুনিকতা হয়েছে, মানুষ মডার্ন হয়েছে, বিভিন্ন রকম উল্টাপাল্টা জিনিস খায় আসে, তখন খুব বিপদ হয়, বুঝছো। এই জন্য তোমরা তখন ওই বেস লাইন গুলি দেখে রাখবে, যেন তোমাদেরকে কেউ পরে প্রশ্ন করতে না পারে যে তুমি দেখো না। ঠিক আছে, এটা বুঝতে পারছো, জিনিসটা বোঝা গেছে এই স্লাইডটা। তাহলে এইগুলি হলো, এই ফার্স্ট থ্রি আর ফ্রিকোয়েন্টলি লিথাল, এটা প্রায় ক্ষেত্রে এগুলি মারা যায় রোগী। সাইপারমেথ্রিন প্রোডিউসেস সিম্পটমস সিমিলার টু ওপিসি, বাট এটা তো বললাম। ঠিক আছে, গেল। Organophosphorus compounds, OPC insecticide, OPC include insecticides and nerve gases. Nerve gas কি জিনিস জানো কেউ? নার্ভ গ্যাস সম্পর্কে কোনো ধারণা আছে? হ্যাঁ বলো 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 বলো, এটা প্রচুর শোনা যায় প্রায়, বলো। সয়াবিন, টেরান, না না সেটা ঠিক আছে, এগুলো কোথায় ব্যবহার করে, কিসে ব্যবহার করে এটা? ওয়ার, কেমিক্যাল ওয়ারফেয়ার। অনেক সময় দেখা যায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে। দেখো না সিরিয়া যুদ্ধের সময় কতগুলি মাঝখানে খুব আলোচনা হলো, তারপর দেখা গেল যে ওই লোকগুলি চোখ দিয়ে পানি বেরোচ্ছে, তারপরে খুব কান্নাকাটি করছে, খুবই তোমার মানে স্যালাইভেশন হচ্ছে, এগুলো নার্ভ গ্যাস ইউজ করে। হ্যাঁ অর্গানোফসফেট অ্যাভেলেবল ইন বাংলাদেশ, ক্লোরপাইরিফস, ডায়াজিনন, মেলাথিয়ন, ফেনথিয়ন, প্যারাথিয়ন, ডাইক্লোরফস। এর মধ্যে বাইফার আমরা কমনলি পাই হচ্ছে ক্লোরপাইরিফস, ডায়াজিনন, মেলাথিয়ন। হ্যাঁ এই তিনটা, এই জন্য প্রথমে এই তিনটা লিখছি। প্যারাথিয়ন আমরা অনেক সময় পাই। তাহলে ক্লোরপাইরিফস, ডায়াজিনন, মেলাথিয়ন, প্যারাথিয়ন হলো বাংলাদেশের কমনলি ইউজড ওপিসি, যেগুলো মানুষ ব্যবহার করে পোকামাকড় মারার জন্য, আমাদের নিজেদের মারার জন্য ব্যবহার করে। হ্যাঁ এর মধ্যে একটা জিনিস একটু আগে তোমাদের বললাম যে সাইপারমেথ্রিন, এই বিষটা নিয়ে বারবার কথা বলছি এই জন্য যে অনেক সময় সাইপারমেথ্রিনের মধ্যে ভেজাল হিসেবে অথবা একদম উল্লেখ করে অর্গানোফসফেট কম্পাউন্ড হয়, দুইটা যেহেতু সিমটম একই রকম, কখনো কখনো ভেজাল হিসেবে সাইপারমেথ্রিনের সাথে ওপিসি থেকে কখনো কখনো লেখাই থাকে যে সাইপারমেথ্রিন প্লাস ক্লোরপাইরিফস। এইটা যদি মিস হয় তাহলে কিন্তু তুমি রোগীর ট্রিটমেন্ট
ভুল হবে এবং এই ক্ষেত্রে রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে। ধরো বিষ নিয়ে আসলে সাইপারমেথ্রিন ট্রিটমেন্ট লাগে না, অ্যাট্রোপিন দিবা না, রোগী পড়াশোনা মরে যাবে। হ্যাঁ, কাজেই তোমার এটা ভালো করে লেবেল করতে হবে সাইপারমেথ্রিনের সাথে ক্লোরপাইরিফস দেওয়া আছে কিনা বা ওপিসি দেওয়া আছে কিনা। আরো একটা জিনিস হচ্ছে যে যদি তুমি সাইপারমেথ্রিন লেখা আছে তুমি এট্রোপিন না দিয়ে রাখছো, রোগী ক্রমশ মনে হচ্ছে তোমার কাছে সন্দেহ লাগছে যে খারাপ হয়ে যাচ্ছে, তুমি এট্রোপিন দিয়ে চ্যালেঞ্জ করছিলা, এট্রোপিন দিয়ে যদি মনে হয় যে ইমপ্রুভ করছে, এট্রোপিন লো ডোজ দিয়ে রাখা, অত ক্ষতি হবে না। কিন্তু তুমি আনট্রিটেড থাকলে এরপরে দেখাবো যে আনট্রিটেড অর্গানোফসফেটের মানে পয়জনিং এর পরিণতি কি। আচ্ছা, তাহলে এইটা বোঝা গেল। হ্যাঁ, অর্গানোফসফেট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। নার্ভ গ্যাসেস ইনক্লুড সারিন, সোমান, কার্বন, ভিএক্স। ঠিক আছে, sarin, soman, carbon VX. Carbofuran is the most common carbamide pesticide used in Bangladesh. OPC বাদে কার্বোফুরানটা হচ্ছে কার্বামাইডের মধ্যে সবচেয়ে কমন পেস্টিসাইড ইউজড ইন বাংলাদেশ। ফুরাডান নামে আগে খুব রেডিওতে গান করতো। হ্যাঁ, ফুরাডান বলে গান করতো। গেল নার্ভ গ্যাসের মধ্যে এগুলি তোমার কেমিক্যাল ওয়ারফেয়ার হিসেবে ইউজ করে। একবার জাপানে তোমার হচ্ছে একটা ট্রেনের মানে দুটো বুলেট ট্রেন থাকে, ওইখানে তোমার মানে সাবওয়েতে একটা নার্ভ গ্যাস ইউজ করে অনেক লোককে মেরে ফেলছিল। একটা কাল্ট গ্রুপ একটা, ঠিক আছে, ওদের একটা আন্ডারগ্রাউন্ড গ্রুপ, রিলিজিয়াস ফ্যানাটিক ছিল ওরা, তারা মারছে। আর ভিএক্স এর সবচেয়ে লেটেস্ট মৃত্যুর খবর হচ্ছে ওই উত্তর কোরিয়ার একটা প্রেসিডেন্ট আছে যে খুব সুন্দর হেয়ার কাট, কানের উপর দিয়ে কোনো চুল নাই, মাথার উপরে গোল মুকুটের মতো চুল, কিম জং উন, দেখছো? এই কিম জং উনের একটা তোমার সৎ ভাই আছে, নাম হলো কিম জং নাম। ঠিক আছে, কিম জং নামকে কিছুদিন আগে মালয়েশিয়া একটা এয়ারপোর্টে তোমার হচ্ছে যে ফট করে দুইজন মহিলা দৌড়ে আসে, তার নাকের উপর একটা রুমাল ধরছে, কিছুক্ষণ পরে রোগী মানে হাসপাতালে নেওয়ার পথে বা হাসপাতাল অ্যাম্বুলেন্সে মারা গেছে এই লোকটা। প্রথমে বলা হচ্ছে যে এই বিষ দিছে, ওই বিষ দিছে, এইটা সেটা হেন তেন নানা কিছু। পরে শেষমেশ মালয়েশিয়ার কর্তৃপক্ষ বলছে যে এই ভদ্রলোককে যে রুমালটা ব্যবহার করছিল ওখানে বা যেভাবে হোক ভিএক্স দিয়ে মারা গেছে। ভিএক্স হচ্ছে একটা ওপিসি গ্যাস বা নার্ভ গ্যাস। এটা হলো লেটেস্ট ভিএক্স ব্যবহারের একটা নমুনা দিলাম। হ্যাঁ, সার্চ করলে দেখতে পাবো ভিএক্স কিম জং নামকে এটা দিয়ে মানে মারা হয়েছে। অদ্ভুত অদ্ভুত কর্মকাণ্ড আর কি। হ্যাঁ, মেকানিজম অফ অ্যাকশন। Organophosphorus compounds যেটা বললাম যে and carbamide inhibit acetylcholinesterase, the enzyme that breaks down acetylcholine. This results in excess levels of acetylcholine. হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, this results in excess levels of acetylcholine at the following sites of the nervous system: the neuroeffective junction of the parasympathetic nervous system and sympathetic nervous system in case of sweat glands. মানে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের, আর সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলা সেগুলো সিনাপসে অ্যাসিটাইলকোলাইন রিলিজ করে। হ্যাঁ, অটোনমিক গ্যাংলিয়া মানে প্রি গ্যাংলিয়নিক ফাইবার অফ বোথ প্যারাসিম্প্যাথেটিক এন্ড সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, নিউরোমাসকুলার জাংশন এবং সাম সিএনএস সাইনাপসিস। তোমরা জানো যে অ্যাসিটাইলকোলাইন ব্রেনে একটা স্টিমুলেন্ট হিসেবে কাজ করে, একটা স্টিমুলেটিং একটা পদার্থ হিসেবে কাজ করে। হ্যাঁ, এইগুলি সিনাপসে তোমার অ্যাসিটাইলকোলাইন পাওয়া যায় এবং যখন কেউ অর্গানোফসফরাস বা কার্বামেট খায় তখন এই সমস্ত জায়গায় ব্যাপক পরিমাণে অ্যাসিটাইলকোলাইনের আবির্ভাব ঘটে বা মানে জমা হয়ে যায় এবং সেগুলি নানা রকম সমস্যা সৃষ্টি করে। হ্যাঁ, এরপরে একটা চিত্র আছে, এই চিত্রটা এখানে আসলে এই যে কমলা অংশটা, এগুলো হচ্ছে মানে যেগুলো অ্যাসিটাইলকোলাইন রিসেপ্টর আছে সেগুলো আমি একটু হাইলাইট করে দিচ্ছি, বুঝতে পারছো? হ্যাঁ, এটা তোমরা পরে দেখতে পারবে, সবই জানা জিনিস তোমাদের। তাহলে দেখো যে অটোনমিকের প্রি গ্যাংলিয়নিক যা নিউরন সবই তোমার অ্যাসিটাইলকোলাইন রিলিজ করছে, কোলিনার্জিক। আর পোস্ট গ্যাংলিয়নের ক্ষেত্রে তোমার সিম্প্যাথেটিক এর ক্ষেত্রে সোয়েট গ্ল্যান্ড, প্যারাসিম্প্যাথেটিক এর ক্ষেত্রে যা কিছু আছে সবগুলো। হ্যাঁ, এবং তোমার মাসেলের যে মোটর এন্ড প্লেট সেখানে তোমার অ্যাসিটাইলকোলাইন রিলিজ হয়। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, বলো। ঠিক আছে, clinical features of OPC poisoning. 4 clinical syndromes have been described. OPC poisoning এর ক্ষেত্রে 4 ধরনের ক্লিনিক্যাল সিনড্রোম ডিসক্রাইব করা হয়েছে। এটা হচ্ছে একটা হলো অ্যাকিউট কোলিনার্জিক ক্রাইসিস, দ্বিতীয় হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট সিনড্রোম উইচ ইজ লাইফ থ্রেটনিং। ইন্টারমিডিয়েট সিনড্রোম হলো সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা, প্রথমটার পরে। প্রথমটা দেখতে ভয়ঙ্কর, দ্বিতীয়টা হচ্ছে অন্যরকম ভয়ঙ্কর, এটা আলোচনার সময় বলছি। তৃতীয় হচ্ছে তোমার ডিলেড অনসেট পেরিফেরাল নিউরোপ্যাথি বা ডিলেড অনসেট পলিনিউরোপ্যাথি। ফাইনালি হচ্ছে ওপিসি ইনডিউসড নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা ওপিসিআইএনডি বা ওপিআইএনডি। হ্যাঁ, এখন এর মধ্যে এই প্রথম তিনটা
আমরা দেখছি আমাদের এখানে হাসপাতালে রোগীদের মধ্যেই এই প্রথম 3টা জিনিস নিয়ে মানুষ আমাদের কাছে আসছে করোনা সময়। এই যে 3টা নিজের চোখে দেখা, 4 নম্বরটা আমি দেখিনি। ঠিক আছে, মানে একটু সুন্দর বলছি এটা। অ্যাকিউট কোলিনার্জিক ক্রাইসিস, একটা একটা করে বলি আসলে দেখার সময় একটা একটা করে আলাপ করি, এরপরেই বুঝছি। দেখো এই যে দেখো, এটা হলো প্রথমটা হচ্ছে 1 নম্বরে অ্যাকিউট কোলিনার্জিক ক্রাইসিস, সেটা নিয়ে আলাপ করছি। অ্যাকিউট কোলিনার্জিক ক্রাইসিসের ক্ষেত্রে তোমরা জানো যে অ্যাসিটাইল কোলাইনের যে রিসেপ্টর সেটা মাস্কারিনিক হয় এবং নিকোটিনিক হয়। ঠিক আছে, মাস্কারিনিক এবং নিকোটিনিক হয় এবং সেই জন্য তোমার এই দুই ধরনের ফিচার আমরা দেখতে পাই। সেটাই বলছি এখন। অ্যাকিউট কোলিনার্জিক ক্রাইসিসের মাস্কারিনিক ফিচার কি? মাস্কারিনিক ফিচার হচ্ছে পিপিলস, মিওসিস, পিন পয়েন্ট। হ্যাঁ, গ্ল্যান্ডস হচ্ছে কোন কোন গ্ল্যান্ড? সোয়েট গ্ল্যান্ডে ইনক্রিজ সিক্রিশন হচ্ছে, খুব সুইটিং হয়, রোগীর সারা গা ঘামে ভিজে থাকে, অত্যধিক মুখ দিয়ে লালা আসে, এই লালার ফলে অনেক সময় এমনি রোগীর দম নিতে অসুবিধা হতে পারে, রোগীর অ্যাসপিরেশন হতে পারে, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন, চোখ দিয়ে পানি আসে। ঠিক আছে, চোখ দিয়ে পানি আসে অনেক কারণ আছে। অর্গানো ফসফরাস খাইছে, মনে দুঃখ, সেজন্য চোখ দিয়ে পানি আসে, বিষের জন্য চোখ দিয়ে পানি আসে। তারপরে যে পরিমাণ তারা টানা হেঁচড়া হয়, গ্যাস্ট্রিক ল্যাফেজ দেয়, ওই কষ্টের চোখ দিয়ে পানি আসে। হ্যাঁ, ল্যাক্রিমেশন। রেসপিরেটরি হচ্ছে ব্রঙ্কোরিয়া, ব্রঙ্কোস্পাজম, ক্রেপিটেশনস। ব্রঙ্কোস্পাজম হলে তোমার উইজ পাওয়া যাবে, মানে উইজিং হবে, সাই সাই করবে। ক্রেপিটেশন হলো কটকট করে আওয়াজ করবে। এখানে ক্রেপিটেশনের দুইটা গুরুত্ব আছে। এক হচ্ছে যে ক্রেপিটেশন তোমার পয়জনিং এর পালমোনারি এডিমার অংশ হিসেবে হতে পারে। দুই হচ্ছে ক্রেপিটেশনটা অ্যাসপিরেশন নিউমাইটিসের জন্য। অ্যাসপিরেশন কি জন্য হবে? রোগীটা বিষটা খাইছে, খায় আধা অজ্ঞান হয়ে গেছে, প্রচুর লালা আসছে, সে গিলতে পারছে না, সেটা লাংসে চলে গেল। দিস ইজ ওয়ান ফর্ম অফ অ্যাসপিরেশন। রোগীর বমি হচ্ছে, আধা অজ্ঞান একটা রোগীর, সে ভমিটাস ঠিক মতো বাইর করতে পারছে না, ভমিটিং অবস্থায় শ্বাস নিতে গেছে, খচ করে বুকের মধ্যে চলে গেল। দিস কজেস অ্যাসপিরেশন। দিস ইজ লাইফ থ্রেটনিং। ঠিক আছে, সিভিএস তোমরা সবাই বুঝতেছো, ব্র্যাডিকার্ডিয়া হতে পারে, হাইপোটেনশন হতে পারে। এই ব্র্যাডিকার্ডিয়া এবং হাইপোটেনশন আসলে দুইটা মেকানিজম। মেইন হচ্ছে সিভিএস এর একদম সরাসরি প্যারাসিম্পেথেটিক ইনারভেশন হচ্ছে কি, ভেগাসের মাধ্যমে হার্টের উপর মানে তোমার সাপ্লাই আসে, না হার্টের সাপ্লাই আসে ভেগাস নার্ভের মাধ্যমে। ভেগাস নার্ভের তোমার শেষ মাথায় কি রিলিজ হবে? অ্যাসিটাইল কোলাইন। সেই অ্যাসিটাইল কোলাইন যখন ভাঙবে না, তখন সেটা কার্ডিও ডিপ্রেসেন্ট ইফেক্ট দেখাবে, তখন ব্র্যাডিকার্ডিয়া হবে, হাইপোটেনশন হবে। আরেকটা হচ্ছে যে সিএনএস এও কার্ডিয়াক এবং রেসপিরেটরি সেন্টারে ডিপ্রেশন। ঠিক আছে, সেই কারণে ব্র্যাডিকার্ডিয়া হাইপোটেনশন হতে পারে। ওইটা পরের কথা, তোমরা সহজ সামনে ওটা নিকোটিনিক ইফেক্ট কাজে, ওটার মধ্যে এখন যারা জিআইটি, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, অ্যাবডোমিনাল ম্যাপস। ঠিক আছে, ইউরিনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এবং ইনকন্টিনেন্স। তাহলে এইগুলো বোঝা গেল যে অ্যাকিউট কোলিনার্জিক ক্রাইসিসের মাস্কারিনিক ফিচারগুলো বুঝতে পারছো? হ্যাঁ, পিপিল পিন পয়েন্ট বা মিওসিস, গ্ল্যান্ডের ক্ষেত্রে সব রকম গ্ল্যান্ডের ইনক্রিজ সিক্রেশন, সোয়েট, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন। রেসপিরেটরি, এটা হচ্ছে কজ অফ ডেথের মধ্যে আসে, ব্রঙ্কোরিয়া, ব্রঙ্কোস্পাজম, ক্রেপিটেশন। সিভিএস এ ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, এটা হলো কজ অফ ডেথ। জিআইটির কারণে সাধারণত কেউ মরে না, ইউরিনের কারণে কেউ মরে না। এখানে একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, এটা লেকচারের মধ্যে লেখা নাই, কিন্তু মিওসিস, তোমরা এট্রোপিনাইজেশনের ক্ষেত্রে মিওসিসে মানে পিউপিল ডাইলেশনের উপর অত্যধিক গুরুত্ব দিবা না। কেন দিবা না? সেটা হচ্ছে যে রোগীটা ধরো বিষটা খাইলো, খাওয়ার পরে সে পড়ে গেল, পড়ার সময় বিষ ছিটকে তার চোখে পড়তে পারে। ঠিক আছে, তারপরে সে বমি করছে, বমির সময় বমি করলো, তারপর সে ধপাস করে ওর উপর পড়লো, ছিটকে বিষ চোখের মধ্যে পড়তে পারে। এবং যদি বিষ লোকালি চোখে গিয়ে পড়ে, সেক্ষেত্রে তার পিপিল 7-8 দিনের আগে ডাইলেটেড হবে। তুমি দেখা যাচ্ছে এট্রোপিন দিয়ে যাচ্ছে, এট্রোপিনে তার পাস রেট হয়ে যাচ্ছে 140, রোগী গা গরম হয়ে যাচ্ছে, রোগী অস্থির হয়ে যাচ্ছে, পাগলের মতো দাপাচ্ছে, তুমি মনে হচ্ছে পিপিল তো ডাইলেট হয় না, তাহলে এট্রোপিনাইজ হয়। দিস ইজ রং। পিপিল অনেক কারণে মানুষের পিন পয়েন্ট হতে পারে, বিশেষ করে যেটা হয় চোখে যদি সরাসরি ওপিসি স্প্ল্যাশ করে থাকে, সেক্ষেত্রে তোমার পিন পয়েন্ট পিপিল থেকেই যাবে। হ্যাঁ, তখন এট্রোপিনাইজেশনের জন্য কিছু বলছো তোমরা? ঠিক আছে, এই জন্য পিপিলের ব্যাপারে এটা পরেও দেখবা যে আবার আমি। এবার নিকোটিনিক ফিচার। নিকোটিনিক ফিচার হচ্ছে সিএনএস এবং স্কেলেটাল মাসল মূলত। ঠিক আছে, এবং এটা একটা খুব ইম্পর্টেন্স আছে পরে সিভিয়ারিটি অফ ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে, তোমার এটা তখন বুঝতে পারবে। অ্যাকিউট কোলিনার্জিক ক্রাইসিসে মাস্কারিনিক ফিচার কিন্তু সব ক্ষেত্রে থাকবে। অ্যাকিউট কোলিনার্জিক ক্রাইসিস যখন হবে, মাস্কারিনিক ফিচার নিয়ে কোনো সমস্যা নাই, এটা প্রচুর মানে এই থাকে। যখন নিকোটিনিক ফিচার আসা শুরু হয়, তখন বুঝবা যে পয়জনিং এর সিভিয়ারিটি অনেক বেশি। নিকোটিনিক ফিচার্স এর মধ্যে প্রথমে আসবে স্কেলেটাল মাসল ফিচার্স, আরো সিভিয়ার হলে সিএনএস ফিচার্স। হ্যাঁ, সিএনএস ফিচার শুরু থেকে কিছু কিছু আসে, সিভিয়ার ফিচার কোমা, কনভালশন, এগুলি আসে তোমার সিভিয়ার পয়জনিং, এগুলি লাইফ থ্রেটনিং। হ্যাঁ, এটার গুরুত্ব আছে। এবার নিকোটিনিক ফিচার্স হচ্ছে মাসল টুইচিং, ফ্যাসিকুলেশন, উইকনেস ইনক্লুডিং রেসপিরেটরি মাসল উইকনেস।
মাসল টুইচিং বা ফ্যাসিকুলেশন নিজের চোখে দেখা যায় না, মাসল টুইচিং নিজের চোখে দেখতে পারবা। এটা বিশেষ করে পেক্টোরাল মাসলে খুব ভালো দেখা যায়, কারণ ছেলেগুলির ক্ষেত্রে মাসল একদম এক্সপোজ থাকে, কারণ গায়ের কাপড় না সরাইলে তোমার কাপড় থেকে বিষ যাবে। দেখবা যে পেক্টোরাল মাসল লাফাই দিচ্ছে, অ্যাবডোমিনাল মাসল টুস করে লাফাচ্ছে, হ্যাঁ, হাত পায়ের মাসল গুলি মনে হচ্ছে চামড়া নিজের কৃমি যাচ্ছে, কৃমি বা তোমার হচ্ছে কেঁচোর মতো কিছু পোকা হয় না বাথরুমে, দেখবা যে কিরকম করে এঁকে বেঁকে চলে যায়, হ্যাঁ, দেখছো চিয়া মনে হচ্ছে চামড়ার তল দিয়ে ওরকম একটা কিছু দৌড় দিচ্ছে, হ্যাঁ, এইভাবে মাসল গুলি নড়ে। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে যে তোমার এই যে মোটরেন প্লেটে তোমার যে অ্যাসিটাইলকোলিনস্টারেজটা ইনহিবিট হয়েছে, এখানে ব্যাপক পরিমাণ অ্যাসিটাইলকোলাইন জমা হচ্ছে, হ্যাঁ। অ্যাসিটাইলকোলাইন যে সব সিনাপসে একই রকম জমা হবে তা, কিছু মোটরেন প্লেটে বেশি, কিছু মোটরেন প্লেটে কম আছে, যেগুলিতে বেশি জমা হবে সেখানে তোমার থ্রেশহোল্ড পোটেনশিয়াল রিচ করলে ওই জায়গার একটা মোটরেন প্লেট একটা মোটর ইউনিট থাকে, তাই না, একটা মোটর ইউনিট কি ইনারভেট করে না, হ্যাঁ, কতগুলি মোটরেন প্লেট মিলে ওই মোটর ইউনিটে তোমার কন্ট্রাক্ট করে, গোটা মাসল হয়তো কন্ট্রাক্ট নাও করতে পারে। যখন অনেক সময় সিভিয়ার পয়জনে গোটা মাসল কন্ট্রাক্ট করতে পারে। সাধারণত পয়জনিং এ আমরা দেখি যে যেই কিছু কিছু মোটর ইউনিট তোমার এক্সাইটেড হয় সেগুলি তখন ফায়ার করে, ফলে পুরো মাসলটা ফায়ার করে না, কিন্তু মাঝখানে এইখানে 200-300 ফাইবার কন্ট্রাক্ট করলো বাইসেপসে। পেক্টোরালিস তো বিরাট মাসল, সেই মাসলের কিছু অংশে কয়েকটা কিছু ফাইবার কন্ট্রাক্ট করলো, সেই কন্ট্রাকশনটা তোমার চোখের সামনে দিবে। যেমন ধরো তোমরা অনেকে ব্যায়াম নিজেরা করো, ব্যায়াম করার সময় তোমাদের অনেকে আশপাশ থেকে দেখে তোমরা লোহা দিয়ে ব্যায়াম করছো, অনেকে তোমার ইউটিউবে ব্যায়ামের ভিডিও দেখে, দেখবা যে যারা খুব মাসকুলার হয় যখন একটা ব্যায়ামের জিনিস তোলে তখন দেখবা যে সেই মাসলের ফাইবার গুলি প্রায় মানে আলাদা আলাদা করে কয়েক গুচ্ছ, বিশেষ করে ডেলটয়েড দেখবা যে ডেলটয়েডের একটা অংশ তোমার তেরাদাকা হয়ে নড়ে চলে উঠছে, হ্যাঁ, এটা অনেকটা সেরকম। তুমি দেখছো না এই মাসলের ব্যায়ামের ভিডিও? কিন্তু পুরাটা কন্ট্রাক্ট তো করে না, সাইড সাইডে কন্ট্রাক্ট করে কিছু জায়গায় এখানে কিছু জায়গায় ওইখানে, তখন তোমার দেখা যাবে। হ্যাঁ, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে অ্যাংজাইটি, রেস্টলেসনেস, কনফিউশন, সিম্প্যাথেটিক স্কেলেটাল মাসল, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটা তোমার সিএনএস হিসেবে এটা মনে রাখো, বুঝছো? সিম্প্যাথেটিক এর ক্ষেত্রে আসলে তোমার সিম্প্যাথেটিক এর পার্সে তুমি যদি বলতে চাও তাহলে তোমার এটা সোয়েট গ্ল্যান্ডটাই মূলত সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হিসেবে আসে। আসলে সেন্ট্রালি যদি আসে, সেন্ট্রাল যদি তোমার আউটপুট আসে সেখান থেকে তোমার অ্যাংজাইটি, রেস্টলেসনেস, স্লার্ট, স্পিচ উইকনেস, কোমা, কনভালশন এগুলো হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, তোমার সিএনএস অংশটাই মনে রাখো এগুলো, হ্যাঁ, এসএনএস টার বাকি অংশ অতটা লাগবে না। তোমরা এটা স্কেলেটাল মাসল দেখো, এইদিকে স্কেলেটাল মাসল আর সিএনএস এই দুইটা খেয়াল রাখো। সিম্প্যাথেটিক বললে একটা কনফিউশন সৃষ্টি হয়, কারণ সিম্প্যাথেটিক এর ক্ষেত্রে কেবলমাত্র সোয়েট গ্ল্যান্ডটাই বেশি প্রযোজ্য, বাকি যে জিনিসগুলো সেগুলো সেন্ট্রাল থেকেই আসে, সেন্ট্রাল তোমার যে অটোনমিক আউটপুট সেখানে, কাজেই এই জন্য তোমরা এটা সিএনএস টুকু খেয়াল রাখো, হ্যাঁ। তাহলে সিএনএস এ অ্যাংজাইটি, রেস্টলেসনেস, স্লার্ট, স্পিচ উইকনেস, কনফিউশন, কোমা, কনভালশন সবগুলি হতে পারে নিকোটিনিক ফিচার্সের অংশ হিসেবে, ঠিক আছে? তাহলে অ্যাকিউট কোরোনারিক ক্রাইসিসের এই জিনিসগুলো। এখন এটার আবার একটা নেমোনিক আছে, নেমোনিকটা হচ্ছে ডাম্বেলস, DUMBELS, হ্যাঁ, ডাম্বেলস। এটা তোমার ডি দিয়ে ডায়রিয়া, ইউ দিয়ে ইউরিনেশন, ইউরিনারি ইনকন্টিনেন্স, এন দিয়ে মিওসিস, বি দিয়ে ব্রঙ্কোস্পাজম, ই দিয়ে এমেসিস, এল দিয়ে ল্যাক্রিমেশন, এস দিয়ে স্যালাইভেশন, হ্যাঁ, এটা দিয়ে তোমার সিগনিফিকেন্ট মাসকুলাইনিক ফিচার যেগুলো সেগুলো ডিসপ্লে করা যায়, হ্যাঁ, ডাম্বেলস করা যায়, ঠিক আছে? বুঝতে পারছো? এটা আমাদের এই কথাটা ন্যাশনাল গাইডলাইনেও আছে, এই কথাটা গাইডলাইনে আছে, হ্যাঁ, দুই জায়গায় আছে। ইন্টারমিডিয়েট সিনড্রোম তোমরা নামে বুঝতেছো যে এটা ঠিক অ্যাকিউট জিনিস না, মাঝামাঝি একটা জিনিস, হ্যাঁ। তোমরা কি কি পড়লা? প্রথমে অ্যাকিউট কোরোনারিক ক্রাইসিস, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট সিনড্রোম 2 নম্বরে, তারপর হচ্ছে ডিলেইড অনসেট পেরিফেরাল বা নিউরোপ্যাথি বা পলিনিউরোপ্যাথি, ফাইনালি হচ্ছে ওবিসি ইনডিউসড নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার। তাহলে এই চারটার মধ্যে বুঝতে যে সবগুলি একটা ক্রোনোলজি আছে, সময়ের ধারাবাহিকতা আছে। অ্যাকিউট হচ্ছে সাথে সাথে তোমার কাছে প্রথম ল্যান্ড করবে যে জিনিস নিয়ে। ইন্টারমিডিয়েট সিনড্রোম হচ্ছে 1 থেকে 3 দিন বা 4 দিনের মাথায় জিনিসটা ডেভেলপ করে। এইটার একটা সহজ কথা মনে রাখবা যে তোমার এর সাথে একটা জিনিসের মিল আছে, হ্যাঁ, মিলটা কিসের আমি বলি। তোমাদের স্নেক বাইট সম্পর্কে কিছু ধারণা আছে? স্নেক বাইট, কোবরা বাইটে কি হয়, নিউরোটক্সিক স্নেক বাইটে কি হয় বলো তো? কোবরা ক্রেট, নিউরোটক্সিক স্নেক বাইটে তোমার হচ্ছে যে স্কেলেটাল মাসল প্যারালিসিস হয়। স্কেলেটাল মাসলের মধ্যে তোমার ঠ্যাং আর পা যদি সাময়িকভাবে অবশ হয়ে যায় তুমি কিছু সমস্যা হবে, সমস্যা হবে যেমন ডায়াফ্রাম প্যারালাইসিস, হ্যাঁ, ডায়াফ্রাম প্যারালাইসিস হলে তখন রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হবে, সময় মতো সেটা ট্রিটমেন্ট না করলে রোগী মারা যায়।
এবং ওইখানে দেখবা যে একটা কথা বলে ব্রোকেন নেক সাইন, কোবরা বা ক্রেট পয়জনিং। যে রোগীকে তুমি যদি কাঁধ ধরে উঁচু করো, ছোট বাচ্চার মতো মাথা পিছন দিক পড়ে যাবে, সে ঘাড় শক্ত করতে পারবে না। রোগীর টোসিস হবে, চোখ বন্ধ হয়ে যায়, চোখ খুলতে পারছে না, কপাল কুচকায় আছে, রোগীর চোখ আর খোলে না। হ্যাঁ, ঠিক আছে, গেল। তারপর হচ্ছে রোগীর আস্তে আস্তে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হয়। এদিকে রোগী সাইনোস ধরে যাচ্ছে, কিন্তু দেখে যে দমই নিচ্ছে না। এটা 3টা 4টা করে দম নিচ্ছে, রোগী যাচ্ছে সাইনোস ধরে যাবে, এসপিওটুমি দেখছে অনেক কমে গেছে। এই যে কোবরা বাইটের যে সিমটমটা, সেই একই রকম সিমটম হচ্ছে আইএমএস এর হওয়াটা। এখানে আইএমএস এর রোগী দেখবা যে ভালো, তুমি এট্রোপিন দিলা, সুন্দর, প্রথমে রেসপন্ড করে গেল, দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের মাথায় গিয়ে রোগীর আবার অজ্ঞান মতো হয়ে, চোখ খুলতে পারছে না, রোগী ঘাট ধরে উঁচু, কাঁধ ধরে উঠানোর চেষ্টা করছে, রোগীর লোকজন বসানোর চেষ্টা করছে, মাথা ছোট বাচ্চা পিছন দিকে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং রোগী দম নিচ্ছে না ঠিক মতো, একটু অনেকক্ষণ থেমে থেমে দম নিচ্ছে, মিনিটে 3টে 4টা দম নিচ্ছে, রোগীর সাইনোসিস হয়ে যাচ্ছে, রোগী মরমর অবস্থা হচ্ছে। দিস ইজ ইন্টারমিডিয়েট সিনড্রোম। হ্যাঁ, এটা দেখো, ইন্টারমিডিয়েট সিনড্রোম ডেভেলপস about 24 to 96 hours after organophosphorus poisoning. This is due to skeletal muscle weakness. Its origin is unknown. এটার আসল কারণটা জানা নাই, তবে ধারণা করা হয় যে ডিপোলারাইজিং নার্ভ ব্লকেডের জন্য। ডিপোলারাইজিং নার্ভ ব্লকেডের কথাটার মানে হচ্ছে যে তোমার এই যে মোটর এন্ড প্লেটে ব্যাপক পরিমাণে অ্যাসিটাইলকোলাইন জমা হয়েছে। অ্যাসিটাইলকোলাইন তো তোমার মোটর মাসল ফাইবারগুলিকে ডিপোলারাইজ করবে, তাই না? ডিপোলারাইজ করার পরে এই একটানা অ্যাসিটাইলকোলাইনের জন্য সে ডিপোলারাইজড অবস্থায় থাকবে, সে আর রিপোলারাইজেশনে ফেরত যেতে পারছে না। এবং যেহেতু রিপোলারাইজেশনে ফেরত যাচ্ছে না, তার হচ্ছে আবার নতুন করে কোনো ইম্পালস জেনারেশন করা যাচ্ছে না। ফলে দেখা যাচ্ছে কি যে সে আলটিমেটলি উইক হয়ে বসে আছে। হ্যাঁ, এটা একটা প্যাথোফিজিওলজি, একটা মানে ধারণা করা হয় বা বলা হয়, কিন্তু এটা একদম এক্সাক্ট মেকানিজম এখনো আনো। রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হেরাল্ডস দি অনসেট অফ আইএমএস। শ্বাসকষ্ট যদি নতুন করে শুরু হয়, বুঝবা যে এটা তোমার ইন্টারমিডিয়েট সিনড্রোম তৈরি হচ্ছে। কাজে তোমার ওপিসি পয়জনিং এর ক্ষেত্রে শ্বাসকষ্ট 2 জায়গায় হতে পারে। প্রথম হচ্ছে যে রোগীটা আসলেই শ্বাসকষ্ট নিয়ে, তুমি লাংসে উইজিং পাচ্ছ, ক্রেভিটেশন পাচ্ছ, দিস ইজ তোমার টাইপ 1 শ্বাসকষ্ট। ইন্টারমিডিয়েট এই ওপিসি পয়জনিং এটা অন প্রেজেন্টেশনে আসে, অ্যাড প্রেজেন্টেশনে, এবং এটা ইট রেসপন্স টু অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন দিলেই ঠিক হলো। আর রোগী অ্যাট্রোপিন দিলা, অ্যাট্রোপিনাইজ হলো, তুমি মেইনটেনেন্স দিয়ে বাড়ি চলে আসো, সকালে তোমার সিএ বা তোমার কলিগই ফোন করলো যে কি রে, রাতে দেখে গেছি খাওয়া রোগীটা আজকে তো এরকম দম নিচ্ছে না, মরো মরো অবস্থা বা মরেই গেছে। তুমি তখন বুঝবা যে এটা পসিবলি সে ট্রিটমেন্ট ভালো পাইছে, কিন্তু ইন্টারমিডিয়েট সিনড্রোমে মারা গেছে। দিস ইজ ক্যারেক্টারাইজড বাই, প্রথমে হচ্ছে ইনক্রিজ রেসপিরেটরি রেট। হ্যাঁ, তারপরে ডিক্রিজ হয়ে যায়। তোমার শুরুতে ইনক্রিজ হচ্ছে, সে চেষ্টা করে যে শ্বাস নেওয়ার জন্য, পরে কিন্তু তোমার প্যারালিসিস হয়ে গেলে তখন আর ইনক্রিজ করতে পারে না, তখন তার রেসপিরেটরি রেট কমে যায়। Use of accessory muscles of respiration, sweating, restlessness, later cyanosis. Cyanosis develop করা মানে তখন আরো খুব গুরুতর অবস্থা। This requires ICU support. এই কথাটা গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েট সিনড্রোম, যে অর্গানোফসফেট পয়জনিং এ বলা হয় যে প্রথমে যখন রোগীটা আসবে, এটা তো তোমার অ্যাট্রোপিনাইজ করা পর্যন্ত একটানা রোগীর পাশে বসে থাকতে হবে, সে যতক্ষণ লাগুক, 1 ঘন্টা 2 ঘন্টা যা লাগে না। এবং তারপরে ওপিসি মেইনটেনেন্স দেওয়ার পরে 15 মিনিট 1 ঘন্টা পর পর গিয়ে বারে বারে দেখে আসছে। এবং একদিন পরে যে তুমি শান্তি নিঃশ্বাস ফেলবা, স্বস্তির নিঃশ্বাস ফেলবা তা না, 4 দিন পর্যন্ত তার যে কোনো সময় সে খারাপ হতে পারে। তুমি যদি মনে হয় যে রোগীর শ্বাসকষ্ট বৃদ্ধি পাচ্ছে, রোগী আস্তে আস্তে মাসল দুর্বল হয়ে যাচ্ছে, উঠতে পারছে না, বসতে পারছে না, মাথা তুলতে পারছে না, আইসিইউতে পাঠিয়ে দিবা। এটা নিয়ে দ্বিতীয় কোনো দ্বিমতের কিছু নয়। তুমি যে মানে টাকায় টাকায় দেখবা, একটু অক্সিজেন দিয়ে যে দেখি না কি হয়, এটা করা যাবে না। হ্যাঁ, তবে আইসিইউ সাপোর্ট ছাড়া আরেকভাবে জিনিসটা করা যায়। যদি তোমাদের কেউ এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন করতে পারে, এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন করে তারপরে অনেক সময় আম্বু ব্যাগ দিয়ে রোগীগুলি ফেরত আসে। এটা খুব রেয়ার জিনিস, কিন্তু আসে। হ্যাঁ, এটা বোঝা গেল, ইন্টারমিডিয়েট সিনড্রোম বোঝা গেল, বুঝতে পারছো? ঠিক আছে। আম্বু ব্যাগ হচ্ছে তোমার, যদি কোনো ধরো মিড লেভেল কেউ আছে যে আইসিইউ মানে যে এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন পারে, হ্যাঁ, সে যদি এন্ডোট্রাকিয়াল ইন্টুবেট করার পরে, এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশন বোঝো, আইসিইউ তে তোমার যে মেকানিক্যাল না, ওই টিউবটা, কিন্তু আমি মেশিনটা আমার কাছে নাই, আমার তো ওয়ার্ডে রোগী আছে, বারান্দায় আমার কি মেশিন আছে, ওখানে জাস্ট টিউবটা লাগে, কেউ যদি আম্বুব্যাগ টিপতে থাকে, হ্যাঁ, আম্বুব্যাগ টিপসে এইভাবে অকেশনালি রোগী বাঁচানো যায়। তবে এটা খুব এফোর্ট ইন্টেন্স, তুমি করবা, তোমার ওয়ার্ড বয় করবে, তারপর আর শিফটে ওয়ার্ড বয়, এভাবে করতেই থাকবে। এটা হলো এটা আসলে করতে হয়। আইসিইউ তে বেড খালি, বলছে যে বেড খালি হবে, তোমরা একটু দুপুর পর্যন্ত ওয়েট করো, দুপুর পর্যন্ত এইটুকু দিয়ে রাখলে রোগীটা বেঁচে থাকবে, কারণ তুমি আইসিইউ পাঠাই দিবা, রোগী বুঝতে পারবে। হ্যাঁ, কিন্তু এখানে আইসিইউ other features of IMS যে বললাম, ptosis হতে পারে, squint মানে চোখটা যেতে পারে, muscle weakness, structural weakness, inability to raise the head from the pillow, মাথা তুলতে পারছে না, symmetrical weakness, shoulder abduction and hip flexion। ঠিক আছে,
মাসেল টোন মে বি নর্মাল অর রিডিউসড, টেন্ডন রিফ্লেক্সেস আর নর্মাল অর রিডিউসড। ঠিক আছে, মাসেল টোনও নর্মাল থাকতে পারে বা কমে যেতে পারে, পরের দিকে ফ্লেক্সিড হয়ে যাবে। যখন কমে যাবে তখন ডিপ টেন্ডন রিফ্লেক্স নর্মাল থেকে রিডিউস হয়ে যাবে। দেয়ার ইজ নো সেন্সরি ইম্পেয়ারমেন্ট। এখানে সেন্সরি ওপিসি ইনডিউসড ডিলেড পলিনিউরোপ্যাথি, তার মানে হচ্ছে তোমার অর্গানোফসফেট ইনডিউসড তোমার এক ধরনের পেরিফেরাল নিউরোপ্যাথি। পেরিফেরাল নিউরোপ্যাথির কমন বৈশিষ্ট্য কি? পেরিফেরাল নিউরোপ্যাথির বৈশিষ্ট্য হচ্ছে ইনভলভমেন্ট অফ ডিস্টাল, যদি মোটর হয় বা সেন্সরি যাই হোক, ডিস্টাল ইনভলভমেন্ট হবে। ডিস্টাল মানে পায়ের গোড়ালির নিচে বা হাঁটুর নিচে, মানে হাঁটুর নিচ থেকে গোড়ালি মানে ইয়ে পর্যন্ত, পায়ের আঙ্গুল পর্যন্ত। হাতের ক্ষেত্রে বিলো এলবোস, বিলো নিস, বিলো এলবোস, সেটা শুধু হ্যান্ডস, শুধু ফিট হতে পারে অথবা তার চেয়ে একটু উপর পর্যন্ত হতে পারে। সাধারণত এগুলি ইনভলভ হয় পলিনিউরোপ্যাথিতে। যদি সেন্সরি হয় সেখানে তোমার সেন্সরি ওই জায়গায় উইকনেস বা টিংলিং বা নামনেস হবে, আর যদি টিংলিং নামনেস হবে। আর যদি মোটর হয় ওই ডিস্ট্রিবিউশনে উইকনেস হবে, মানে হাত উইক হয়ে যাবে, পা উইক হয়ে যাবে। ঠিক আছে, এইরকম। এখানে তোমার এই যে পেরিফেরাল নিউরোপ্যাথিটা, এটা সাধারণত মোটর প্রকৃতির। This occurs in a small percentage of patients about 2 to 4 weeks after exposure. Distal muscle weakness results in wrist drop, foot drop, claw hands. এখন wrist drop, foot drop, claw hands আমি ছবিটা দেই নাই। এগুলির ছবি তোমরা যদি একটু কষ্ট করে তোমাদের ম্যাকলিওডে অথবা হাচিসনে নিউরোলজি চ্যাপ্টার গুলিতে দেখবা যে এটা ছবি আছে। রিস্ট ড্রপ মানে কিছু না, নরমালি আমরা তো যখন একটা হাত দেখাই, আসলে এটা তোমাদের স্টপ শেয়ার করলে আবার বন্ধ হয়ে যাবে না তো? আচ্ছা বুঝাই বলি, থাক, বন্ধ হয়ে গেলে মুশকিল হবে। তোমার নরমালি আমরা হচ্ছে রিস্ট এক্সটেন্ড করতে পারি, তাই না? অথবা তুমি যদি হাত সামনে মেলে রাখো, তোমার রিস্ট কিন্তু একদম তুমি সোজা রাখো, তাই না? হাত তো নিচে পড়ে যায় না, ফ্লেক্সড হয়ে যায় না। রিস্ট ড্রপের ক্ষেত্রে হবে কি, রুগী তোমার রিস্ট এক্সটেন্ড করতে পারবে না, হাতটা পড়ে থাকবে তো পড়েই থাকবে। তুমি যদি ওনার শোল্ডার অ্যাবডাক্ট করো, দেখবা যে রিস্ট জয়েন্টটা অ্যাবডাকশন, রিস্ট জয়েন্টে এক্সটেনশন হচ্ছে, রিস্ট জয়েন্টটা তোমার হচ্ছে যে ফ্লেক্সিড হয়ে ফ্লেক্সড হয়ে আছে। দিস ইজ রিস্ট ড্রপ। রুগীর শোয়া অবস্থায় ফুট ড্রপ অনেক সময় বোঝা যায়। শোয়া অবস্থায় দেখবা যে পা গুলা মনে হচ্ছে যে আঙ্গুল দিয়ে সে পায়ের মানে বিছনার তলা ধরার চেষ্টা করছে, এরকম যে পা গুলা সে ডরসিফ্লেক্স করতে পারছে না। নর্মালি কোনো শুয়ে থাকলে আমাদের পা একদম খাড়া হয়ে থাকে না, টিপিক্যালি ফুট অংশ তাদের ডরসিফ্লেক্স করা থাকে। আমরা কিন্তু একদম গভীর ঘুমে না গেলে সাধারণত প্ল্যান্টার ফ্লেকশন অফ দ্য অ্যাঙ্কেল জয়েন্ট হয় না, কিন্তু ফুট ড্রপের ক্ষেত্রে প্ল্যান্টার ফ্লেক্স সবসময় হয়। রোগী যদি হাঁটানোর চেষ্টা করো তখন দেখবা যে পা গুলো ঝুলে ঝুলে ঘষটায় ঘষটায় হাঁটছে। হ্যাঁ, এটা হলো ফুট ড্রপ। ক্ল হ্যান্ডস, ক্ল হ্যান্ডস হচ্ছে তোমার, ক্ল মানে কি? থাবা না, হাতটা খাওয়ার মতো, নখ আঙ্গুলগুলো এরকম হাইপার এক্সটেন্ডেড হয়ে আছে, মানে তোমার হচ্ছে মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্টগুলি এক্সটেন্ডেড হয়ে আছে, আইপি গুলো ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টগুলি ফ্লেক্সড হয়ে আছে। দিস ইজ ডিউ টু ইনহিবিশন অফ নিউরোপ্যাথি টার্গেট এস্টারেজ। এখানে একটা এনজাইম আছে, এইটা মানে বলা হয় যে এটা কোলিনার্জিক ক্রাইসিসে অ্যাসিটাইলকোলিনার্জিক কোনো রিসেপ্টরের জন্য হয় না। নিউরোপ্যাথি টার্গেট এস্টারেজ বলে একটা এনজাইম আছে, সেটাকে ইনহিবিট করা যায়। এটা পরে দেখবা যে এটা মাপাও যায়। হ্যাঁ, নিউরোপ্যাথি টার্গেট এস্টারেজের তোমার ইনহিবিশনের জন্য হয়। রিকভারি ইজ ভেরিয়েবল, এইটা আমরা দেখছি। এটা দেখছি মানে আমাদের এই একটা মেয়ে আসছিল, তোমার হচ্ছে এসএসসি পরীক্ষা দিছে বা দিবে এরকম, খুবই মানে ভালো মেধাবী মেয়ে, উপজাতীয় মেয়ে, কিন্তু সে পরীক্ষায় ভালো, এই সেই কিসে যেন রাগ করে খাইছিল। সেই মেয়েটা পরে মাসখানেক পরে আসলো যে তার এরকম পা দুর্বল হয়ে যাচ্ছে। পরে আমরা দেখলাম তার ফুড ড্রপ ডেভেলপ করছে। এরকম 4 নম্বর যে ফিচারটা, সেটা হচ্ছে ওপিসি ইনডিউসড নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এটা আমি লেকচারের মধ্যে বলিনি। আমি বলিনি এই জন্য যে এটা খুব কমন জিনিস না, এটা খুব রেয়ার, এবং এটা নিয়ে তোমাদের কেউ ধরবে বলে আমার মনে হয় না। তারপরেও সহজ কথা মনে রাখো যে নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার মানে তেমন কঠিন কিছু না। ইমোশনাল লেবাইলিটি, অ্যাবনর্মাল বিহেভিয়ার, ডিপ্রেশন, অ্যাজিটেশন, কনফিউশন, এগুলো হতে পারে। হ্যাঁ, এবং এগুলি সাধারণত অনেক দিন পরে হয়। এটা ক্রনিক এক্সপোজার টু অর্গানোফসফেট তাদের হয়, এরা কোনো সময় একই করতেও পারে, নাও করতে পারে। এমনকি ওপিসি ইনডিউস পার্কিনসনিজমও হতে পারে, তবে সেগুলো রেয়ার। এগুলো কেস রিপোর্ট হিসেবে উল্লেখ করা হয়, এটা ক্লিনিক্যাল ফিচারস এর মধ্যে অত ইম্পর্টেন্ট হিসেবে আসে না। হ্যাঁ, সিভিয়ারিটি অফ ওপিসি পয়জনিং। আচ্ছা, এই যে এইগুলো বুঝতে পারছো? আগের অংশটা বোঝা গেছে? ঠিক আছে, সিভিয়ারিটি অফ ওপিসি পয়জনিং যেটা বললাম, যে এইটা সহজভাবে মনে রাখো। একটা হচ্ছে যে রোগী যদি মাস্কারিনিক সব ফিচার থাকে, নিকোটিনিক ফিচার বা তোমার হচ্ছে যে মানে সমস্ত ফিচার আছে ওপিসি পয়জনিং এর,
এক্সেপ্ট তার কোনো মাসেল টুইচিং নাই, তার কোনো রোগী কোমাটোজ না, হ্যাঁ, বা রোগীর কনভালশন। মাইল্ড পয়জনিং হচ্ছে তোমার রোগীটার মাসকুলারিক ফিচার সবই আছে, সে সাথে তুমি নিজে দেখতে পাচ্ছ যে রোগীর তোমার হচ্ছে যে মাসেল টুইচিং মডারেট পয়জনিং, এবং এটা তোমার সাথে সাথে অ্যালার্ট হতে হবে যে দিস পেশেন্ট মাইল্ড, এটা মডারেট পয়জনিং, এটা অবস্থা সুবিধা না। এবং এর সাথে এই রোগীটা তোমার এজিটেশন থাকতে পারে, একটু সিএনএস ফিচার একদম থাকবে না তা না, আমি সহজ করে লেখার জন্য লিখছি, কিন্তু একটু তোমার এজিটেশন থাকতে পারে, রোগী একটু কনফিউজড হতে পারে, ঠিক আছে। ফাইনালি সিভিয়ার হচ্ছে মডারেটের সব ফিচার থাকবে, তার সাথে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি থাকবে, খালি মাসেল টুইচিং হয়ে তার মানুষ মারা যায়, তার রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি এবং সাথে কোমা থাকতে পারে, এমনকি কনভালশন থাকতে পারে। দিস ইজ সিভিয়ার ডিজি পয়জনিং এবং দিস হ্যাজ আ ভেরি হাই মর্টালিটি। এবং এখানে দেখো রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি একটা স্টার দেওয়া, স্টারের পর নিচে লেখা দিস ইজ প্রেজেন্ট অন অ্যাডমিশন ইজ নট ডিউ টু আইএমএস, দিস রেসপন্স টু অ্যাট্রোপিন আইএমএস ডাজ নট। বোঝা গেছে এটা, এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, রোগীরে তোমার ওপিসি নিয়ে আসলে শ্বাসকষ্ট হচ্ছে, তোমার বেড সাইডে দেখছো যে এসপিও2 কমে যাচ্ছে, রোগী অ্যাক্সেসরি মাসেল অফ রেসপিরেশন ইউজ করে শ্বাস নিচ্ছে কিন্তু, এবং সাইনোসিস ডেভেলপ করছে, হ্যাঁ, রেসপিরেটরি ফেলিওরের ফিচারগুলো ডেভেলপ করছে, এবং সেটা অ্যাট প্রেজেন্টেশন খাওয়ার কিছু সময়ের মধ্যে তোমার কাছে আসছে 24 ঘন্টার মধ্যে, এবং তখন এই প্রেজেন্টেশনটা নিয়ে আসছে। এটা তার মানে বুঝবা যে ওপিসির জন্য কোলিনার্জিক ক্রাইসিস তার অংশ হিসেবে শ্বাসকষ্ট, এটা হচ্ছে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, এটা অ্যাট্রোপিনে রেসপন্ড করবে। আর যে রোগীটা তোমার 24 থেকে 96 ঘন্টার মধ্যে, মানে 1 দিন থেকে 4 দিনের মধ্যে নতুন করে শ্বাসকষ্ট ডেভেলপ করবে, যেটা আগে ছিল না, এবং রোগীর সাইনোসিস হচ্ছে, এসপিও2 কমে যাচ্ছে, তখন তুমি বুঝবা যে এটা অ্যাট্রোপিন দিয়ে রিভার্স করবেন, এটা আইএমএস, দিস রিকোয়ার্স আইসিইউ সাপোর্ট। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, এবং সেটা তো বুঝবা যে এটা কোলিনার্জিক ক্রাইসিসের জন্য। হ্যাঁ, হ্যাঁ, তখন তুমি চিন্তা করবা যে এটা অ্যাট্রোপিন দিয়ে কাজ হবে না। হুম, যে আইএমএস এটা। ঠিক আছে। ইনভেস্টিগেশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইজ টু অ্যাকচুয়ালি সি দ্য স্যাম্পল অফ দ্য পয়জন, এটাই হলো মেইন ইনভেস্টিগেশন। এর চেয়ে বেশি কিছু তোমাদের করা প্রায় ক্ষেত্রেই লাগে না, কারণ ইয়াং মানুষ খায়, এদের লিভার কিডনি হার্ট সবই ভালো থাকে, এদের ক্ষেত্রে অত পরীক্ষা নিরীক্ষা আমরা অনেক সময় করি না, জাস্ট বেস লাইন কিছু জিনিস দেখে রাখি। কিন্তু মেইন হচ্ছে যে তোমার স্যাম্পলটা দেখতে হবে, কি খাইছে, কি খাইছে, কতটা খাইছে। অনেক সময় ফাজলামো করে একটু খায় আসে, এরকমও হয় যে খাই না, মুখে মানে কাপড় চোপড়ে মাখায় আসে, গন্ধটা যাতে হয়। মানুষ তো ফাজিল, নানা রকম ফাজিল হয়, তো মাখায় টাখায় আসে একটু ভং ভাং করে, কাজে এই জন্য কি খাইছে কতটুকু খাইছে তোমার একদম কনফার্ম করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। Investigation, the most important step is to actually see the sample of the person. Other investigations are seldom required but may include CBC তে লিউকোসাইটোসিস থাকতে পারে, IBS এ হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিক লিউকোসাইটোসিস। একটু থামো, দিক গেল, আরে কোথায় গেল, এই দাঁড়াও, আরে লেখা নেই এখানে। ইসিজি তে অ্যারিথমিয়া থাকতে পারে। আর এরপর একটা ইফ পসিবল, এগুলো আসলে গবেষণা বা এরকম ধরনের প্রতিষ্ঠানে করা হয়, আমাদের এখানে বা সরকারি কোনো হাসপাতালে এটা আমরা করি। Direct estimation of OPC, plasma and red cell storage, estimation of neuropathic transferase enzyme বা NTE। আমাদের গাইডলাইনে নিউরোপ্যাথিক ট্রান্সফারেন্স এনজাইম লিখছে, আবার এই যেটা প্রথমে যেটা বললাম নিউরোপ্যাথি টার্গেট এনজাইম, সেটা ক্যাচ লাগে লেখা, হ্যাঁ, দুই জায়গায় দুই রকম নাম লেখা। মূল জিনিস ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তোমার এই কথাটা গুরুত্বপূর্ণ, যে অ্যাকচুয়ালি সি দ্য স্যাম্পল অফ দ্য পেশেন্ট, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট, ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট হচ্ছে সাপোর্টিভ এবং মানে জেনারেল এবং স্পেসিফিক। হ্যাঁ, এবিসি, মেইনটেনেন্স অফ এয়ারওয়ে, ব্রিদিং এন্ড সার্কুলেশন। এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন কিভাবে মেইনটেইন করবা? এয়ারওয়ে এন্ড ব্রিদিং হচ্ছে রোগীর মুখে অভিসাকশন দিবা, রোগীকে একপাশে কাজ করে দিবা, মাথাটা একটু হালকা পিছনে হেলাই দিবা কাজ করে, ঠিক আছে। কাজ করে রাখলে তার সিক্রেশন গুলো গলার ভিতরে গিয়ে রেসপিরেশন হবে না, মুখ দিয়ে গড়ায় গড়ায় পড়ে যাবে, অভিসাকশন দিলে সিক্রেশন তুমি মানে অভিসাকশন দিয়ে কুলাইতে পারবে না, এত বেশি সিক্রেশন আসে। হ্যাঁ, কিন্তু কাজ করে রাখলে অন্তত কিছুটা এয়ারওয়ে খোলা থাকবে। টাং ফল ব্যাক প্রিভেন্ট করবা, টাং ফল ব্যাক প্রিভেন্ট করার জন্যই তোমার হচ্ছে মাথার পিছনে হেলাই। হ্যাঁ, সার্কুলেশন মেইনটেইন করার জন্য এখানে রোগীর দুইটা ক্যানুলা লাগে, দুইটা চ্যানেল লাগে, দুইটা ব্রড ক্যানুলা লাগে। তার মধ্যে একটা ক্যানুলা দিয়ে শুধু ফ্লুইড যায়, যেটা দিয়ে তোমার ফ্লুইড, ইলেক্ট্রোলাইট এবং নিউট্রিশন মেইনটেইন হয়, আর একটা ক্যানুলা দিয়ে তোমার অর্গান অ্যাট্রোপিন যায়, প্যালিডক্সিন যায়। ঠিক আছে, যে এখানে কমপক্ষে দুইটা ক্যানুলা করতে হবে। একটা ক্যানুলা দিয়ে ফ্লুইড শুধু যাবে, তাতে ফ্লুইড ইলেক্ট্রোলাইট মেইনটেইন করার জন্য, আরেকটা ক্যানুলা দিয়ে তোমার হচ্ছে
অ্যাট্রোপিন এবং প্যালিডক্সাইন দেবে, হ্যাঁ। এবং এখানে রোগীটাকে ক্যাথেটার করতে হবে। ক্যাথেটার করতে হবে কি জন্য ক্যাথেটার করা লাগবে এখানে? হ্যাঁ, ক্যাথেটার করা লাগে কারণ এক হচ্ছে রোগী অজ্ঞান, আর দুই হচ্ছে অ্যাট্রোপিন দিচ্ছ, অ্যাট্রোপিন দিলে তার ইউরিনারি রিটেনশন হবে, তখন তুমি আরেক বিরাট সাপরে পড়বা। সবই চিকিৎসা দিলে ক্যাথেটার দিতে নাই বা রাত হয়ে গেছে কি আর করবো, কাল সকালে দিলে হবে? দেখা যাচ্ছে যে রোগী ব্যাপক অস্থির হয়ে আছে, লোয়ার অ্যাবডোমেন ফুলে আছে, হ্যাঁ। তাহলে এটা যেন না হয়, তাহলে তোমার রোগীটাকে মুখে অপিসাকশন দিতে হবে, এক পাশে কাজ করতে হবে, কাজ করে রাখার পর দুই হাতে দুইটা ক্যানুলা করতে হবে, এটা ক্যাথেটার করতে হবে। তোমার প্রাথমিক কাজ শেষ। এক্সপোজার রিডাকশন, এক্সপোজার রিডাকশন হচ্ছে দুই ভাবে করা হয়। এক্সপোজার রিডাকশন এক হচ্ছে যে তার কাপড় যেগুলো বিষ লাগা আছে সেই কাপড়গুলো খুলে দেওয়া, সারা সাবান পানি ধুয়ে দেওয়া, তাহলে তোমার গায়ে যে জায়গা বিষ সেই বিষগুলো চলে যাবে। মানে অর্গানোফসফেট ভয়াবহ রকমের সলিউবল এবং তারা সব জায়গায় যেত অ্যাবজর্ব হয়, কাজেই রোগীর কন্টামিনেটেড ক্লোদিং রিমুভ করতে হবে, রোগীর বডি ওয়াশ উইথ সোপ অ্যান্ড ওয়াটার। আমি লিখি নাই, এগুলো তো সব জানো, আমি মুখে বলতেছি, হ্যাঁ। এবং বাংলায় বললে কোনো অসুবিধা নাই, তার বিষ মাখা কাপড় খুলতে হবে, তার গা সাবান পানি দিয়ে ভালো করে ধুতে হবে। এরপরে এক্সপোজার রিডাকশন হচ্ছে যদি রোগী 1 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করে, সেই ক্ষেত্রে এই তোমার হচ্ছে যে গ্যাস্ট্রিক লেভেজ দিতে হবে, হ্যাঁ। আমাদের অনেক সময় উৎসাহ সহকারে 1 ঘন্টা পার হয়ে গেলেও গ্যাস্ট্রিক লেভেজ দেয়, এবং সেটা দেওয়ার আসলে সেরকম কোনো যুক্তি নেই। রোগী যদি 1 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করে, রোগী যদি সজ্ঞান থাকে, তাহলে গ্যাস্ট্রিক লেভেজ ইন্ডিকেটেড। যদি রোগী অজ্ঞান থাকে বা যদি 1 ঘন্টার অতীত মানে তার চেয়ে বেশি পরে আসে, গ্যাস্ট্রিক লেভেজ ইজ মানে নট ইন্ডিকেটেড বা কন্ট্রা ইন্ডিকেটেড। এক্সপোজার রিডাকশন আসলে দুইটা পদ্ধতি, বুঝছো? একটা হচ্ছে যে রিমুভাল অফ কন্টামিনেটেড ক্লোদিং, ওয়াশিং দ্য বডি উইথ সোপ অ্যান্ড ওয়াটার, আর তারপরের পয়েন্টটা তোমার হচ্ছে যে যদি 1 ঘন্টার মধ্যে রোগী আসে, গ্যাস্ট্রিক লেভেজ দেওয়া। মনে থাকবে? খেয়াল থাকবে? তাহলে দেখো 1 ঘন্টা পরে তোমার ওইটা প্রায় পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়, রোগী ততক্ষণ অজ্ঞান হয়ে যায়, তখন তোমার দিলে খাওয়া হচ্ছে বা বেশি হবে, রোগী বরং খারাপ হওয়ার রিস্ক নেই, কারণ যে মোটা টিউব দেয় এবং তোমার যেভাবে ঠেলে ধাক্কায় ঢুকায়, হ্যাঁ, ইনজুরি হতে পারে, ঠিক আছে। আর তোমার তো এইটা গ্যাস্ট্রিক মোটিলিটি তো তোমার কমাচ্ছে না, যদি কমায়, যেমন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, সে গ্যাস্ট্রিক মোটিলিটি কমাবে, সে তো ভিতরে থাকতে পারে, এর থাকার কোনো সম্ভাবনা নেই 1 ঘন্টা পরে, হ্যাঁ। গেল এক্সপোজার রিডাকশনটা তোমরা মনে করে কিন্তু এই পয়েন্টগুলো করে, তাহলে রোগীটা আসার পরে সহজ কথা মনে রাখবা, একটা হচ্ছে যে রোগীটা অ্যাসপিরেশন এয়ারওয়ে ক্লিয়ার করবা, মুখে সাকশন দিবা, এক পাশে কাজ করে দিবা, রোগীটাকে দুইটা ক্যানুলা দিবা, দুই হাতে, এক হাত দিয়ে স্যালাইন যাবে, এক হাত দিয়ে অ্যাট্রোপিন যাবে, শেষ। রোগীটাকে ক্যাথেটার করবা, তারপরে হচ্ছে আর এগুলার মানে এর ফাঁকে হলো রোগীর কাপড় চোপড় তোমরা যে বোতাম টোতাম খুলে সুন্দর করে খুলতে নট নেসেসারি, কাঁচি দিয়ে কেটে কাপড় খুলে দিবা, হ্যাঁ। খোলার পরে গা সাবান দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে দিবা, ধুয়ে দেওয়ার পরে যদি 1 ঘন্টার মধ্যে আসে একটা সাকশন দিবা। সাকশন দিতে গিয়ে তোমার দেখা যাচ্ছে যে রোগী বমি করে, আবার গায়ে অপিসি লাগে, তাহলে সাকশন দেওয়ার পরেও কিন্তু আবার গা দিতে হবে, তাহলে এটা বিচিকিৎসার অবস্থা হয়ে যায়, ঠিক আছে। এক্সপোজার অ্যান্টিডোটস, देयर আর টু স্পেসিফিক অ্যান্টিডোটস টু ওপিসি, ঠিক আছে। একটা হচ্ছে অ্যাট্রোপিন রিভার্সেস দ্য মাস্কারিনিক ইফেক্টস অনলি, কারণ এটা হচ্ছে মূলত তোমার মাস্কারিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে অ্যাসিটাইলকোলাইনকে তোমার কাজ করতে দেয় না, কাজে এটা মাস্কারিনিক ইফেক্টকে অ্যামিলিওরেট করে। দুই হলো অক্সাইম, অক্সাইম হচ্ছে রিজেনারেটস অ্যাসিটাইলকোলিনেস্টারেজ। তোমার যে অ্যাসিটাইলকোলিনেস্টারেজ আসলে ইনহিবিট করা তো খুব কঠিন কিছু না, তোমার অর্গানোফসফেট কম্পাউন্ড এবং কার্বামেট কম্পাউন্ড করে কি অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমটার সাথে বাইন্ড করে, হ্যাঁ। বাইন্ড করার ফলে তোমার এনজাইমটা ইনহিবিটেড হয়, অ্যাসিটাইলকোলাইন তার সাথে বাইন্ড করতে পারে না, ভাঙে। প্যারিডক্সাইন গুলো করে কি তোমার গিয়ে আবার ওই অর্গানোফসফেটকে নিজেদের দিকে টান দিয়ে নেয়, অর্গানোফসফেটকে নিজেদের কাছে টেনে নেওয়ার কারণে তখন হবে কি এনজাইমটা ফ্রি হয়ে গেল, এনজাইমের সাথে তখন অ্যাসিটাইলকোলাইন কম্বাইন করে অ্যাসিটাইলকোলাইন ভাঙতে শুরু করে, এই জন্য এদেরকে বলা হয় অ্যাসিটাইলকোলিনেস্টারেজ রিজেনারেটর, ঠিক আছে। কোলিনেস্টারেজ রিজেনারেটর, প্যালিডক্সিন, ওবিডক্সিন, এরা তোমার হচ্ছে যে ইয়েকে মানে রিজেনারেট করে। এই জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? অক্সাইন, হ্যাঁ। এটার মধ্যে অনেক রকম প্যাচ আছে, আমাদের মেডিসিনে অত প্যাচ লাগবে না, এজিং টেজিং এর কথা আছে, পরে আমি বলছি না। এবং এইটা তোমার নিকোটিনিক ইফেক্টকে রিভার্স করতে পারে, হ্যাঁ, যেহেতু এটা সব জায়গায় কাজ করছে। অ্যাট্রোপিন শুধুমাত্র মাস্কারিনিক, কারণ এটা অ্যান্টি মাস্কারিনিক একটা ড্রাগ। ডোজ অফ অ্যাট্রোপিন, এইটা হলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এইটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, এটার কোনো বিকল্প নাই। ডোজ অফ অ্যাট্রোপিন হচ্ছে আইভি বোলাস 1 নম্বর, 3 to 5 ampoules of atropine. Each ampoule contains 0.6 milligram atropine sulfate until atropinization, ঠিক আছে। তাহলে তোমরা এই যে যেমন তোমাদের তো ভাইবার সময় তো নানা রকম উত্তর শুনতে হয়,
এর মধ্যে একটা উত্তর ছিল এরকম যে স্যার জিজ্ঞেস করছে যে অ্যাট্রোপিন এই তোমার হচ্ছে যে রোগীকে অ্যাট্রোপিন ওপিসি পয়জনে কেমন করে দিবা? সে প্রথমে বললো ইনজেকশন দিব। ইনজেকশন কিভাবে দিবা? আইভি, আইএম না সাবকিউটেনিয়াস? অনেক চিন্তা করে শেষমেশ প্রথমে আইএম বললো, ধমক দেওয়ার পরে বললো আইভি। হ্যাঁ, এরপরে বলা হলো যে কতক্ষণ পর পর? সে বললো 12 আওয়ার। তখন যেই স্যার পরীক্ষা ছিল সে খুব রেগে গেছে, সে বললো যে তাহলে তুমি প্রথমটা দেওয়ার পর 12 ঘন্টা পরে রোগীর কবরে যায় ইনজেকশন দিয়ে এসো, বুঝছো? কাজে এগুলি করো না, ঠিক আছে? এটাই বাস্তব কথা আমাদের পরীক্ষার হলের। কাজে আইভি বোলাস 3 to 5 ampules of atropine, each ampoule 0.6 মিলিগ্রাম atropine sulfate থাকে until atropinization। এবং আচ্ছা, এখানে তো একটা কথা আমি বলি নাই, 3 to 5 অ্যাম্পুল তুমি যে দিবা এভরি 5 মিনিটস, হ্যাঁ ঠিক আছে, প্রতি 5 মিনিট অন্তর। আনটিল ইলেকট্রোপিনাইজেশন মানে 3 থেকে 5 অ্যাম্পুল করে দিবা, দিয়ে 5 মিনিট অপেক্ষা করবা, 5 মিনিট পরে আবার দিবা, 5 মিনিট পরে আবার দেখবা, দিয়ে আবার দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, অফিসে পয়জনিং এর সময় এটা উপজেলা হেলথ কমপ্লেক্সে বা আমাদের মেডিসিন ওয়ার্ডে দেখবা যে এক পাশে অ্যাট্রোপিন অ্যাম্পুলের গাদি জমে আছে, বুঝছো? একটা ডাক্তার বসে আছে, একটা সিস্টার বসে আছে, সিস্টার পটাপট 5টা করে অ্যাম্পুল ভাঙছে, ডাক্তারে দিচ্ছে, ডাক্তার সিরিঞ্জে তুলছে, মারছে, মারার পর 5 মিনিট ওয়েট করছে, রোগীর কোনো ইমপ্রুভমেন্ট নেই, ততক্ষণে সিস্টার আরো 5টা ভাঙছে, এইভাবে চলতে থাকে, বুঝছো? পাশে দেখবা যে ভাঙা অ্যাম্পুলের একটা মানে গাঁটটি জমে আছে। 3 থেকে 5 অ্যাম্পুল দিবা এভরি 5 মিনিটস আনটিল ইলেকট্রোপিনাইজেশন, বুঝছো? এর 5 মিনিট এই কথাটা আসলে দেখা যাচ্ছে। আরো ভিতরে মেরামত করি। ফাইনাল প্রফেস স্টুডেন্ট নেই যে বলতে পারবে না, প্রতি অ্যাট্রোপিনটা যে সুন্দর করে বলতে পারে তখন এটা ভালো ইমপ্রেশন হয়, হ্যাঁ সে ওয়ার্ডে গেছে বা সে জানে। মেইনটেনেন্স ডোজ আফটার অ্যাট্রোপিনাইজেশন, এই দুইটা পয়েন্ট করবা যে অ্যাট্রোপিন স্যার দুই ভাবে দেয়, প্রথম হচ্ছে অ্যাট্রোপিনাইজ করে, তারপরে মেইনটেনেন্স ডোজ আফটার অ্যাট্রোপিনাইজেশন, ঠিক আছে? এই দুইটা জিনিস ভাবে উল্লেখ করবা। থ্রু of the total amount of atropine required for atropinization per hour, এই অংশটা তোমরা বার করে, এই অংশটা খুবই ভুলে যায়। এটা মানে এই কথাটা একটু, যেমন এই সেন্টেন্সটা খুব বিটকেলে একটা সেন্টেন্স। থ্রু IV injection 10 to 20% of the total amount of atropine required for atropinization per hour, এই সেন্টেন্সটা এর চেয়ে সহজভাবে লেখার কোনো পথ নেই। আমি আমার যেটুকু মনে হয়, তোমরা যারা লেখালেখি করে অভ্যস্ত, এর যদি সহজ করে কোনো সেন্টেন্স বানাইতে পারো আমাদের পরে জানা হয়। হ্যাঁ, তারা এই স্লাইডে এই সেন্টেন্স চেঞ্জ করে, আমাদের গাইডে এরকম ভাবেই লেখা আছে। মানে তোমার এটা উদাহরণ হিসেবে পরে জন্য লিখছি, if 20 ampule atropine was required to atropinize the patient, the maintenance dose should be 2 to 4 ampoules per hour via IV infusion। এই কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো, 20 অ্যাম্পুল অ্যাট্রোপিন তোমার লাগছে অ্যাট্রোপিনাইজ করতে, তাহলে প্রতি ঘন্টায় 2 থেকে 4 অ্যাম্পুল অ্যাট্রোপিন তাকে IV ইনফিউশন আকারে দিতে হবে। তাহলে 24 ঘন্টায় কয়টা যাবে? তোমাদের দুইটা করে দাও, আমি সবসময় কমে দিক থাকবা বা বেশির দিক যাবা না, টক্সিসিটি হবে। 2 অ্যাম্পুল করতে 40টা, আমরা ফ্লুইড দিয়ে 3 লিটার, তাহলে 1 লিটারে কয় অ্যাম্পুল ফ্লুইড দিবা, অ্যাট্রোপিন দিবা? 3 লিটারে যদি 48টা দিতে হয়, তাহলে 1 লিটারে কত যাবে? কয়টা ইনজেকশন? 300 লং 48, 16টা করে যাবে, ঠিক আছে? এই হলো হিসাব। প্রথমে টোটাল অ্যাম্পুলটা কত, সেই টোটাল অ্যাম্পুলের 10 থেকে 20% তোমরা কমের দিকে থাকো, 10%ই ধরবো, অনেক সময় তার চেয়ে কম দিবে। তার চেয়ে কম দিতে হয় কখন? তার চেয়ে কম দিতে হয় যখন রোগীটা এল্ডারলি থাকে, যদি রোগীটার কোনো কার্ডিয়াক প্রিভিয়াস সমস্যা থাকে, কারণ কার্ডিয়াক সমস্যা যারা আছে যারা অ্যাট্রোপিন দিয়ে ট্যাকিকার্ডিয়া করলে রোগী তখন হার্ট ফেল করে না, দরকার কমের থেকে তুমি বাড়াতে পারবা। এই ওপিসি পয়জনিং পুরোটা হচ্ছে চেক এন্ড ব্যালেন্স। তুমি অ্যাট্রোপিন দিবা, একটু পর দেখো সন্ধ্যার দিকে দেখছো যে রোগীটা ছটফট করছে, লাফাইতেছে, গা গরম হয়ে গেছে, বুঝলে অ্যাট্রোপিন টক্সিসিটি হচ্ছে, আবার অ্যাট্রোপিন কমাই দিবা। কমায় দেওয়ার পর তুমি নাইটে যারা হ্যান্ড ওভার দেওয়া, সেগুলো তুই কত অ্যাট্রোপিন দিয়ে আসছে, পরে তো রোগীর আবার মরমর অবস্থা হয়ে গেছে, মুখ চোখ দিয়ে ফেনা চলে আসছে, পায়খানা করে ফেলছে, কারোরই দোষ না। এই জিনিসটা এইভাবে চেক এন্ড ব্যালেন্স করতে 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 একসময় রোগীটা হবে। হ্যাঁ, তো এই জন্য তোমার দুইটা ক্ষেত্রে দুইটা পেশেন্ট আসবে, তোমার নাইট ডিউটি 12টা বেজে যাবে। মেডিসিনের ক্ষেত্রে একটা ওপিসি পয়জনিং আসলে তোমার নাইট ডিউটি শেষ, আর সারা রাত ঘুমের কোনো স্কোপ থাকবে না। আর যদি কার্ডিওলজিতে একটা এমআই পেশেন্ট আসে, তোমার সেই নাইট মোটামুটি খেল খতম আর কি, আর কোনো চিন্তা করা লাগবে না। কার্ডিওলজিতে এমআই তো আসলে, এমআই আসলে একবার ফেলিওর হবে, একবার শক হবে, একবার ভিটি হবে, একবার ভিএফ হবে, তোমার জিন্দগি মোটামুটি কেস কথা হবে। হ্যাঁ, এই জন্য এই দুইটা পয়জনিং, এই দুইটা কেস ঝামেলা। If এই যে পরের কথাটা, if very large doses of atropine were needed for atropinization, for example 30 মিলিগ্রাম, মানে অনেক অ্যাম্পুল, 50 অ্যাম্পুল, হ্যাঁ, সেই ক্ষেত্রে লোয়ার রেটস মে বি ইউজ, অবশ্যই কম দিতে হবে, বেশি দিয়ে কোনো লাভ নেই।
অনেক আমরা বেশিরভাগ ক্ষেত্রে আসলে কমই দিতে হয়, এত লাগে না। Atropine toxicity, fever, restlessness, delirium or hallucinations, tachycardia, mydriasis, blood vision. This requires এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর একটু পরে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, এইটা আসলে স্পষ্ট ভাবে দেখবা যে কোনোখানে এরকম ভাবে লেখা নাই, একটু মারফতি টাইপের লেখা আছে। তোমরা একটা জিনিস মানে বাংলা কথা মনে রাখবা যে ওপিসি পয়জনিং আসলে 7 দিনের কমে ওয়ার্ড থেকে ছাপা না, ঠিক আছে? এটা একদম সোজা বাংলা খেয়াল রাখবা, 7 days or more। এটা হলো মিনিমাম 7 দিন, এর উপরে যেতে পারে। কারণ এরা তোমার হয় কি, অনেকগুলি কম্পাউন্ড আছে খুবই লিপিড সলিউবল, এগুলো শরীরে ফ্যাটে জমে থেকে ফ্যাট থেকে রিলিজ হয়। হ্যাঁ, আচ্ছা ধরো একটু লাই করো এরকম, বুঝছো? Atropine toxicity হচ্ছে fever, restlessness, delirium, hallucination, tachycardia, mydriasis. This requires reduction of atropine dose। অনেক সময় বন্ধ করতে হয়, বন্ধ করে আবার অবজার্ভ করতে হয়। হ্যাঁ, গেল। Oximes, these reactivate the cholinesterase অথবা regenerate the cholinesterase inhibited by OPC, thereby ameliorate nicotinic effects। মানে nicotinic effect তারা কমাতে পারে। হ্যাঁ, যেটা এর দ্বারা সম্ভব না, ওই তোমার হচ্ছে অ্যাট্রোপিনের দ্বারা। These are not required in carbamate poisoning। carbamate poisoning এ কেন রিকোয়ার করে না এই জন্য যে তোমার অর্গানোফসফেটের সাথে অ্যাসিটাইল কোলিনেস্টেরেজের যে বাইন্ডিংটা, এই যে ইনহিবিশনটা, সেটা হচ্ছে হান্ড্রেডস অফ আওয়ার্স, মানে কয়েকশো ঘন্টা, তার মানে 7 দিন 10 দিন এরকম সময় তোমার সেটা বাইন্ড করে থাকতে পারে, ঠিক আছে? কার্বামেটের ক্ষেত্রে 20 মিনিট থেকে 6 ঘন্টা, 6 ঘন্টা পরে কার্বামেটিক ইফেক্ট অবশ্যই চলে যাবে। কাজে সেই জন্য এনজাইম রিজেনারেশন নিয়ে অত চিন্তা কিছু নেই। এবার উত্তর বুঝতে পারছো? হ্যাঁ, এবং তোমার এইটা ফার্মাকোলজির যদি কেউ ইন্টারেস্টেড থাকে সে আর একটু খোঁজাবে, তখন বলবা যে অর্গানোফসফেট কম্পাউন্ডের তোমার হচ্ছে ওই ওপিসি অ্যাসিটাইল কোলিনেস্টেরেজের সঙ্গে বাইন্ড করার পরে একটা কেমিক্যাল পরিবর্তন আসে, যেটার নাম হচ্ছে এজিং, ঠিক আছে? এজিং মানে হচ্ছে তোমার ফসফেট, অর্গানোফসফেট, ফসফেটে অক্সিজেন আর ফসফরাসের মধ্যে বন্ড থাকে না, ফসফেটে PO4, ওখানে হয় কি অক্সিজেন আর ফসফরাসের মধ্যে যে বন্ড, ওখানে একটা দুইটা বন্ড অক্সিজেন ফসফরাসের বন্ড ভেঙে গিয়ে বরং ফসফরাসের সাথে এনজাইমটা আরো টাইট করে বাইন্ডিং করে, বুঝছো? এবং এইটা যদি বাইন্ড করে থাকে তার মানে তখন আর সেই এনজাইম রে অ্যাসিটাইল কোলিনেস্টেরেজ ছুটানো যায়। দিস ইজ কল্ড এজিং, ঠিক আছে? এটা এই জিনিসটা তোমার ইয়েতেও আছে, পারভিন কুমারেও আছে, ক্যাটজাংয়েও আছে। তুমি অ্যাকচুয়ালি ক্যাটজাং থেকে দেখতে পারো। এটা মেডিসিনে কেউই ধরবে না, যদি কেউ ধরে তখন তোমার বলবা যে, সোজা কথা বলবা যে কার্বামেট পয়জনিং এ তোমার বাইন্ডিং এর টাইমটা অনেক কম, কয়েক ঘন্টা পরে এটা রিভার্স করে। আর অর্গানোফসফেট হচ্ছে ভার্চুয়ালি রিভার্স, দিনের পর দিন এটা বাইন্ড করে থাকে। এর জন্য অক্সাইন প্লে রিজেনারেট করতে হয়। প্যালিডক্সিন, ব্র্যান্ড নেম হলো প্যাডক্স, এটা হলো বিকন কোম্পানির। আর একটা পাওয়া যায় ইন্ডিয়ান প্যাম নামে। প্যাডক্সটা মনে রাখো, বাংলাদেশি কোম্পানি বিকনের। 1000 মিলিগ্রাম পার ভায়াল, ঠিক আছে? is used a dose of 13 milligram per kg loading dose over 10 to 20 minutes, then continuous infusion of 8 to 10 milligram per kg per hour। এরপরে তোমার যে প্রশ্নটা করছিল সেটার উত্তর, কতদিন ধরে ট্রিটমেন্ট দেওয়া লাগে? আনটিল রিকভারি। ফর এক্সাম্পল 12 to 24 hours atropine is no longer required or patient is extubated। extubate মানে যে পেশেন্টকে তুমি মেকানিক্যাল ইনহেলেশন, মেকানিক্যাল ভেন্টিলেশন নিয়ে ইনটুবেট করছিল, তাকে তার টিউবটা খুলে দেওয়া হয়েছে, সে এই পরিমাণ সুস্থ হবে। or 7 days whichever is later। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের এইখানে, এই একটা লাইনে আসলে ওপিসি পয়জনিং কতক্ষণ ট্রিটমেন্ট দেওয়া লাগে তার উত্তরটা দেওয়া আছে, 7 দিন অথবা তার বেশি। বুঝতে পারছো? তোমার যদি এক্সট্রিবিউট করতে 10 দিন লাগে, 10 দিন তুমি ট্রিটমেন্ট দিতে হবে। মানে যত বেশি মানে এখানে ট্রিটমেন্টের দৈর্ঘ্য বেশি হলে সমস্যা নাই, বেশি লাগে সমস্যা নাই তা না, সমস্যা অবশ্যই আছে, কিন্তু সাধারণত লাগে, এটা ইউনিভার্সালি বাইন্ড করে। এই লাইনটা আমি এই জন্য ইটালিক দিয়ে লিখছি এবং আন্ডারলাইন করছি, যাতে তোমাদের এই একটা জিনিস মাথার মধ্যে সহজে ঢোকে, বা এই জিনিসটা মিনিমাম 7 দিন লাগে, এটা নিয়ে কোনো সন্দেহ কিছু নেই। হ্যাঁ, খুব ওকেশনালি কম লাগে। আমরা অন্তত অনেক সময় ওর অ্যাট্রোপিন লাগে না, তাও একদিন না, অ্যাট্রোপিন বন্ধ করা, অক্সাইম শেষ, একদিন রেখে দিই, যে খারাপ হয়ে গেলে তখন আবার নিয়ে আসবে কেউ, তার পথে মরে যেতে পারে বাংলাদেশের যোগাযোগের যে অবস্থা। কাজে এটা প্যারাডক্স, এটা দামটা বলে দেই, 500 টাকা দাম, বুঝছো? প্যালিডক্সামের দাম 500 টাকা। আমরা আইভি ইনফিউশন আকারে দিতে পারি, এত ঝামেলা করতে পারি না। আমরা যেটা করি সেটা হচ্ছে যে তোমরা এইটাও বইয়ে দেখবা যে লেখা আছে যে তোমার 1000 মিলিগ্রাম একটা ভায়াল করে তোমার এভরি 3 to 4 আওয়ার্স বিদেশে বলে, আর 3 to 4 আওয়ার্স দেওয়াটা বাস্তবসম্মত না, আমরা পারি না, অত পয়সা লোকের নাই। আমরা করি কি 8 আওয়ারলি দিয়ে রাখি, বুঝছো? দিনে 3টা করে, এবং এতেও কাজ হয়, রোগীটা দিবি ভালোই বাড়ি যাচ্ছে। হ্যাঁ, যে কদিন পারা যায় আমরা দিই, রোগীরা যে কদিন বিয়ার করতে পারে।
ঠিক আছে গেল। সাপোর্টিভ ম্যানেজমেন্টে আবার সে একই কথা, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হলে অক্সিজেন দিবা, ইফ নিডেড মেকানিক্যাল ভেন্টিলেশন, এখানে ইতস্তত করবো না যে ভেন্টিলেশন দিব কি না দিব, ভালো কি মন্দ, আমাদের আইসিইউ আছে, দিয়ে দিবা, তাদের তো দায়িত্ব এটা দেওয়া। সার্কুলেশন, নিউট্রিশন, ফ্লুইড, ইলেক্ট্রোলাইট ব্যালেন্স কিভাবে মেইনটেইন করা হয়, আইভি ইনফিউশনের মধ্যে। রোগী কিন্তু এনপিও থাকে, বুঝছো? তোমাকে যদি জিজ্ঞেস করে যে রোগী ভাত খাবে না রোগী খাবে না, রোগী থাকে, তার সার্কুলেশন, নিউট্রিশন, ফ্লুইড, ইলেক্ট্রোলাইট যায় আইভি ইনফিউশনের মধ্যে। ইনফেকশন কন্ট্রোল, এখানে একদম আসলে তোমার অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো ফরজ না, তুমি খালি প্রিভেন্ট এন্ড ট্রিট অ্যাসপিরেশন, যেন অ্যাসপিরেশন না হয়, যদি অ্যাসপিরেশন হয়ে যায় সেটা ট্রিট করতে হবে। এছাড়া তোমার ইনফেকশন কন্ট্রোলের মেইন কথা হচ্ছে এটা। ইনফেকশন কন্ট্রোল আসলে সহজ প্রসেস গুলা কিন্তু খুব কঠিন কিছু না। হ্যাঁ, আইসিপি বলে ইনফেকশন কন্ট্রোল প্রসিডিউর। ইনফেকশন কন্ট্রোল প্রসিডিউর মানে তুমি রোগীটাকে যখন হ্যান্ডেল করবা, তোমার হাত পরিষ্কার থাকবে, তুমি স্যানিটাইজ করতে পারো, সাবান দিয়ে ধুয়ে আসতে পারো। রোগীর আশপাশে এক গাদা লোক এসে ভিড় করে দেখছে, ভাই কি হলো, বিষ খাইলো, মরলো কি বাঁচলো, আসলে কি হলো, প্রেম করে বিষ খাইছে নাকি বসে ঝগড়া করে বিষ খাইছে, সবার ব্যাপক কৌতূহল। হ্যাঁ, লোকজনের খেদায় দেবা করছে ওদের মধ্যে, লোকজন যেন আশপাশে না থাকে। তুমি আশপাশে অ্যাটেন্ডেন্ট পাওয়া, তুমি এবং যে অ্যাটেন্ডিং সিস্টার বা বাবার থাকবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। যে ক্যানুলাটা করবা স্ট্রিক্ট অ্যাসেপসিস মেইনটেইন করে করবা, এনজিটি করবা অ্যাসেপসিস মেইনটেইন করে, ক্যাথেটার বিশেষ করে খুব স্ট্রিক্ট অ্যাসেপসিস মেইনটেইন করে করবা, যেন তুমি নিজে ইনফেকশন ইন্ট্রোডিউস না করো এবং যেন অ্যাসপিরেশন না। এটা হলে রোগীটা অনেক দূর ভালো হওয়ার পথে আগে যাবে। কনভালশন কন্ট্রোল হলো ডায়াজিপাম, শুধু কনভালশন তা না, রোগী খুব অস্থির থাকে, তোমার প্রথমে অফিসে লাফালাফি করে, পরে অ্যাট্রোপিন দেওয়ার পর লাফালাফি করে, ডায়াজিপাম দিয়ে রোগী কন্ট্রোল হবে, কোনো অসুবিধা নাই, বুঝছো? তাহলে সাপোর্টিভ ম্যানেজমেন্ট হচ্ছে তোমার প্রথমে যেটা বললাম যে রোগীটা আসার পরে যা যা বললাম ওইটাও সাপোর্টিভের মধ্যে পড়ে, জেনারেলের মধ্যে পড়ে। হ্যাঁ, তোমার প্রেজেন্টেশনে লিখতে গেলে আসলে অনেক কথা লিখলে স্লাইড বেশি হয়ে যায়, স্লাইড বেশি হলে সেটাও বিরক্তিকর, অনেক কথা আসলে এই জন্য লেখা হয় না। কিন্তু এগুলা প্র্যাকটিক্যাল জিনিস, তো তোমাদের একটা জিনিস পড়ে যখন ওয়ার্ডে দুই একটা রোগী দেখবা বা কিছু তোমাদের বড় ভাইদের ইন্টারনেটের কাছে শুনবা, দেখবা যে জিনিসগুলো এমনি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এই কথাগুলো তোমার বলতে হবে, বলা হয় যে আমরা তো আসলাম, আসার পরে রোগীটারে কাজ করে এয়ারওয়ে পরিষ্কার করলাম, পুরো অক্সিজেন দিলাম, দিয়ে দুইটা ক্যানুলা করলাম, একটা ক্যাথেটার করলাম। হ্যাঁ ঠিক আছে, রোগীটারে খাইতে দেবো না মুখে, তার হচ্ছে যে আমরা অক্সিজেন দেবো, শ্বাসকষ্ট হলে বেশি হলে আইসিইউতে পাঠাবো। ফ্লুইড তো তুমি দিয়ে রাখছো, ইনফেকশন যেন না হয় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করবো, যেন অ্যাসপিরেশন না হয় সেই জন্য চেষ্টা করবো। এবং যদি রোগী খিঁচুনি হয় বা রোগী যদি অস্থির হয়ে যায়, কথা শোনা যাচ্ছে আমার, তাহলে ডায়াজেপাম দিবো। হ্যাঁ, এই হলো সাপোর্টিভ। এটা গেল। আচ্ছা, এটা আবার হেডিং দেয়নি, কজ অফ ডেথ, রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি প্রাইম কজ অফ ডেথ, তারপর হলো এরিথমিয়াস, সরি তারপর হলো সিজার, সিজার মানে কনভালশন, কনভালশনের একদম পার্টসে কনভালশন হয়ে মানুষ যে মারা যায় তা। কনভালশনের সময় অনেক কিছু হয়, কনভালশনের সময় এত সিভিয়ার একটা কাণ্ড, এই সময় এরিথমিয়া হতে পারে, কনভালশনের সময় তার হচ্ছে যে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি হতে পারে, ডিপলি সাইলেন্স হয়ে যায়। দেখবো কনভালশনের সময় অনেক সময় যখন জিটিসিএস হয়, রোগী মানুষ ভয় পায়, এমনি ভয় পায় না, একদম চোখের সামনে রোগীটা খিচুনি হচ্ছে, মুখ দিয়ে লালা আসছে, রোগীটা কালো হয়ে যাচ্ছে সাইনাস, না দিলে একটু পরে রোগী মারা যায়। ঠিক আছে, তাহলে কজ অফ ডেথ রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি, এরিথমিয়া, সিজার্স। এবার হচ্ছে দেখো prognosis of OPC poisoning. In severe cases, death within 24 hours if untreated. Severe case হলে তুমি 2 ঘন্টার মতো দেখি না কি হয় চিন্তা করবা, রোগী মরে যাবে, মানে এটা তোমরা করবা না, এটা হচ্ছে বাসায় যদি করে। আর যদি 10 দিন তুমি যদি ট্রিটমেন্ট ফেলিওর হয়, 10 দিন লাগতে পারে। ট্রিটমেন্ট ফেলিওর হচ্ছে তখন এজিং হয়ে গেছে, রোগীটা যে কারণেই হোক রাখছে, দেখছে অথবা বুঝতে পারেনি, বা রোগী একা একটা জায়গায় থাকা অবস্থায় বিষ খেয়েছিল, 2 দিন পরে লোকজন এসে দেখছে, বা দেরি হয়েছে ট্রিটমেন্ট ইনিশিয়েট করতে, এজিং হয়ে গেছে, অথবা খুব টক্সিক সাবস্টেন্স যেটা খাইছিল সেটাই টক্সিক বেশি, 10 দিনের মধ্যে মারা গেছে। যেমন তোমার যে ভদ্রলোককে বললাম যে কিম জং নাম, মালয়েশিয়া যায় ভিএক্স দিয়ে মারছে, এই লোকের তো ট্রিটমেন্টের কোনো সমস্যা হওয়ার কথা না। কুয়ালালামপুরে, মালয়েশিয়ার বড় যে সাবেক রাজধানী, যেটা প্রধান এয়ারপোর্ট ছিল, সেইখানে তাকে বিষ দেওয়া হয়েছে, সেই রোগীর তোমার অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে মারা গেছে। তাহলে বোঝো যে কি পোটেন্ট। হ্যাঁ, কাজে এগুলো এরকম। আচ্ছা, তোমাদের আজকে অনেক সময় লাগলো, অনেকক্ষণ, আমার তো আসলে এই জিনিসগুলিতে অনেক সময় সুইচ করতে হয়েছে, কিছু কিছু জিনিস ঠিক করতে হয়েছে। হ্যাঁ, তাহলে তোমাদের অনেক ধন্যবাদ, বুঝছো? হ্যাঁ, নিচে থেকে করে আসে সাধারণত, বুঝছো? তোমার নিচের থেকে কতগুলা কাজ করে আসে, নিচের থেকে গায়ের কাপড়গুলা খুলে নিয়ে আসে, একদম সারা গা মাথা সবকিছু ধুয়ে দেয়, ধুয়ে তোমার হচ্ছে এতে নতুন লুঙ্গি পরায় দেয়, এবং তারপরে তোমার হচ্ছে যে ওই ক্যানুলা উপরে এসেই পরে ওপি ইয়ে তোমার হচ্ছে প্রথম ওপি সাকশন এবং এই গ্যাস্ট্রিক ল্যাবেসটা দিয়ে উপরে পাঠায়, বুঝছো? এই কাজটুকু ওরা করে পাঠায়।
এটা নিচ থেকে করে, এবং আরেকটা এটা তোমার হেলথ কমপ্লেক্সে করো, তোমার উপজেলা হেলথ কমপ্লেক্সে তুমি যখন ডিউটি করবা খবর দিবে যে স্যার একটা পয়জনিং আসছে, স্যার আসে। তুমি দেখবে যে নিচে অলরেডি উৎসব শুরু হয়ে গেছে। হ্যাঁ, উৎসব মানে খুবই আনন্দ সহকারে এই কাজগুলো আরো করে, এটা মজা আছে। হ্যাঁ, মানুষ, এটা মানুষকে আসলে বাঁচাতে পারলে সবাই আনন্দ পায়। তোমার খবিসটা বুঝতে পারো, তুমি 5 অ্যাম্পুল অ্যাট্রোপিন দিতে দেওয়ার সাথে সাথে রোগীর পাস রেট হয়ে গেছে 120। হ্যাঁ, 5টা অ্যাম্পুল তুমি দিছো বা 3টা অ্যাম্পুল দিছো, 4 অ্যাম্পুল দেওয়ার সাথে সাথে রোগীর পাস রেট হয়ে গেছে 120। তখন তো বুঝবা যে সামান্য পরিমাণে খাইছে। হ্যাঁ, যদি তোমার খুব দ্রুত অ্যাট্রোপিনের রেসপন্স করে, সামান্য ডোজে ট্যাকিকার্ডিয়া হয়, রোগী লম্প করে, তাহলে বুঝবা যে রোগী আসলে পিপুলো ডাইলেশন হয়েছে, ট্যাকিকার্ডিয়া হয়েছে, চেস্ট ক্লিয়ার হয়ে গেছে, রোগী লাফালাফি করছে, গা গরম হয়ে গেছে, অল্প কয়েকটা অ্যাট্রোপিনে বুঝবা যে মিনিমাল পয়জনিং। আর যে তোমার চোখের সামনে দেখো যে রোগীর মাসল লাফাইতেছে, খালি গায়ে পড়ে আছে, পেক্টোরাল মাসল নড়তেছে, বাইসেপসের 2-4টা ফাইবার নড়তেছে, ফোর আর্মের মাসল টুইচিং হচ্ছে, এবং রোগীটা একদম কোমাটোজ হয়ে আছে। চোখে তোমার চোখে তুমি যাইতে যাইতে চোখের সামনে একদম জিনিস শুরু হয়ে যাবে। দিস পেশেন্ট তুমি যদি তাড়াতাড়ি ম্যানেজ না করো, দিস পেশেন্ট উইল ডাই। ম্যানেজ করেও মরে যেতে পারে, যেটা বলে ট্রিটমেন্ট ফেলিয়ার কেসে 10 দিন হাসপাতালে রাখার পর রোগী মারা যায়, এরকমও হয়। এটা খুব কঠিন জিনিস, ওপিসি খুব খারাপ জিনিস। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ দিলাম। এখন দেখো তোমাদের হচ্ছে এই কোথায় গেল এইটা। হ্যাঁ, মোটামুটি এই প্রশ্নগুলো সব কাভার হয়েছে, প্রশ্নগুলো পড়ো, পড়ে দেখো, এগুলো সবগুলো মোটামুটি এই লেকচারে কাভার হয়েছে। কম্পাউন্ড কি, কেন পড়বো, এটা আমি কিন্তু কেন পড়বো এটা কিন্তু আমি লিখি নাই, বুঝছো? এটা লিখি নাই এই জন্য তোমাদের আগের একটা লেকচার ইন্ট্রোডাকশন টু পয়জনিং এ এই কথাটা উল্লেখ ছিল। হ্যাঁ, কমনলি ইউজড ওপিসি, প্রশ্নগুলো দেখো, পড়ে চিন্তা করে দেখো সবগুলো উত্তর আছে কিনা লেকচারে আছে, মোটামুটি আছে। তোমরা পড়ার সময় যদি ধরো লেকচার তো একটা গদ বাঁধা পড়লা, যদি প্রশ্নগুলি এভাবে পড়ে পড়ে চিন্তা করে করে ই করো, আবার অনেক সময় পড়তে ইচ্ছা করছে না তোমার, যদি অনেকেই পড়ার এরকম স্টাইল আছে যে প্রশ্ন দেখলে এমনি উত্তর মনে চলে আসে। হ্যাঁ, অনেকেরই আছে এটা, যে পড়া আছে এখন আমি আর রিভাইজ করবো না, এত বড় জিনিস আর পড়তে ইচ্ছা করছে না, আমি খালি প্রশ্নগুলো দেখি, কিন্তু আগেই পড়া আছে, তখনও দেখবা যে অনেক কিছু মাথায় চলে আসবে, এবং এটা খুব খুব গভীর ভাবে তখন এটা মাথার মধ্যে ঢুকে যাবে, বুঝছো? এবং এর বাইরে প্রশ্ন সাধারণত ওপিসি থেকে পড়ার কথা না। তবে যদি তোমরা কখনো ভাইভাই টাইভাই বা কথা শোনো যে অন্য কিছু জিজ্ঞেস করছে, আমাকে জানাতে পারো। হ্যাঁ, তাহলে এটা হলো কথা। আচ্ছা, আরেকটা তোমাদের এর আগের দিনের লেকচারটা আমি নিতে পারি, বুঝছো? আচ্ছা, এই তোমাদের এখান থেকে প্রশ্ন আছে কোনো ওপিসি থেকে?